হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের আর একটা লাইভ ক্লাসে। তো চলে আসলাম অনেকদিন পর তোমাদের সাইকেল 2 এর প্রথম ক্লাসে। কি অবস্থা সবার? তোমাদের শরীর স্বাস্থ্য কেমন? পড়াশোনা কেমন চলতেছে? পরীক্ষা টরীক্ষা যারা দিছো বা দিচ্ছ কেমন চলতেছে জানাও। আর দেখি কে কে জয়েন করছে আমাদের সাথে। নূরে, আতিকা, জান্নাত আছে, অর্ণা আছে। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে তার আগে একটু বলো, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে নাকি, ঠিকমতো শোনা যাচ্ছে নাকি, আমার পেছনে যে স্ক্রিনটা আছে সেটা ঠিকমতো দেখা যাচ্ছে নাকি? যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপর হচ্ছে বাকি কথা বলবো, ঠিক আছে? আর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। লেখা এত ছোট কেন? লেখার অবস্থা এত ছোট কেন? তোমাদের কমেন্ট এত ছোট আসতেছে কেন? ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অনেকদিন পর আসি। আনিয়াকে দেখতে পাচ্ছি, শরীফুল ইসলামকে দেখতে পাচ্ছি, অপর্ণাকে দেখতে না, অর্পণাকে দেখতে পাচ্ছি, নাজিব, মাহফুজ, অনন্ত বলতেছে ফারদিন ভাই কই? ফারদিন ভাই রেস্টে গেছে। তামান্না বিনতে মাহবুব বলছে ভালো হয় না এক্সাম, আহারে। তারপর হচ্ছে নূরে আতিকা জান্নাত বলতেছে অল ক্লিয়ার, অর্ণা বলেছে অল ক্লিয়ার, সুপর্ণা দে বলেছে অল ক্লিয়ার। আচ্ছা ভাই, আজকে এক্সাম শেষ হলো, যাক আলহামদুলিল্লাহ। এক্সাম শেষ হয়েছে, কি যে ভাল লাগে ভাই, একদম মন টন শান্তি আছে। আর হচ্ছে যারা জানতে চাচ্ছ ভাইয়া কেমন আছেন, আসি ভালো, বাট গলার অবস্থা একটু খারাপ, কাশি হচ্ছে অনেক। তো তারপরেও আসছি ক্লাস নিতে, দেখা যাক কেমন যায়। ভাইয়া জ্বর এসে গেছে, প্লাস কালকে কেমিস্ট্রি এক্সাম, খুবই কি প্যারায় আছে। আহারে আহারে, জ্বর আসলো এই সময়টায়, সবারই জ্বর সর্দি কাশি ঠান্ডা সবই লাগতেছে, আমারও। আমি 2 দিন কথা বলতে পারি নাই। আহ কালকের আগের দিন কথা বলতে পারি নাই। কালকে আমার 2টা ক্লাস ছিল, একটা দুপুরে, একটা রাতে 8:30টায়। দুপুরের ক্লাসটা নেওয়ার পর, মানে তোমাদের জাস্ট তোমাদের এক ব্যাচ জুনিয়র যারা এবার এসএসসি দিবে, ওদের ক্লাসটা নেয়ার পর আমি হচ্ছে গিয়ে আর কথাই বলতে পারতেছিলাম না। তাই হচ্ছে রাতের ক্লাসটা ফারদিন ভাই নিয়ে নিছে। ফারদিন ভাই আমাকে অনেক বাঁচাইছে। আর আর যারা জানতে চাচ্ছে ফারদিন ভাই কই, আমি জানি মনে অনেক কষ্ট লাগতেছে, অনেকই কষ্ট লাগতেছে। সেটা হচ্ছে যে ফারদিন ভাইয়ের মতো মানুষজন ক্লাস করার পর আমার মতো এই চুনাপুটির ক্লাস করতে ভালো লাগে না। কিন্তু তারপরেও এখন কি করা, ফারদিন ভাই আর কতদিন ক্লাস নেবে? বুড়া হয়ে গেছে একটা মানুষ ভাই, বুড়া হয়ে চুল দাড়ি সব পাইকে দিতেছে। তারে আর কত প্যারা দিবা? তাই হচ্ছে গিয়ে আমি আসলাম ক্লাসটা নিতে। ঠিক আছে, ফারদিন ভাইয়াকে গতকাল সকালে ইকবাল রোডে দেখলাম সাইকেলে। তাই নাকি? ফারদিন ভাইয়া ধরো নাই, ধরে কিছু খাইতা ভাইয়ের কাছে। ভাইয়া আমারও কয়েকদিন আগে কাঁপুনি দিয়ে জ্বর আসছিলে। ভাইয়া আপনি তো শুকায় গেছেন। শুকাইছি, যাক আলহামদুলিল্লাহ। শান্ত বলতেছে আজকে আপনি কেন ভাই? আহারে পোলাবেন কি যে কষ্টটা পাইছে আমাকে দেখা। আহারে আহারে আহারে, তোমাদের সবার জন্য অনেকগুলো আহারে আহারে, সমবেদনা, আর কি বলবো, আফসোস, সবকিছু তোমাদের জন্য, আর তো কিছু বলার নাই। আর হচ্ছে ভাইয়া কালকে ইংরেজি পরীক্ষা, ইংরেজি পড়া রেখে আপনার ক্লাস করতে আসি, তাই নাকি? আচ্ছা, ঠিক আছে। মজা করে পড়াই তো আসলে ভাই, হ্যাঁ আমি জানি ফারদিন ভাই অনেকই মজা করে পড়ায়। ফারদিন ভাই অনেক মজা করে পড়ায় না শুধু, অনেক ভালোও পড়ায়। তো আমার চেয়ে অনেকই উপরের উপরের লেভেলে আছে ফারদিন ভাই, কিন্তু এই কথাটা মানতে পারলাম না আপন। সবই ঠিক আছে, ফারদিন ভাই ভালো পড়ায়, ফারদিন ভাই মজা করে পড়ায়, ফারদিন ভাই সেরা পড়ায়, কিন্তু এই কথাটা মানাই গেল না, সরি। ফারদিন ভাই টকবগে যুবক, এই কথাটা মানতেই পারলাম না, আমি রিয়েলি সরি। ফারদিন ভাই বুড়া হয়ে গেছে। ফারদিন ভাইকে আমি যে ভাই ডাকতেছি এটাই অনেক, আমি আঙ্কেল ডাকতাম, কিন্তু মনে কষ্ট পাবে দেখে ভাই ডাকতেছি। বুঝছো? হ্যাঁ, এক্সামের জন্য ক্লাসগুলো করতে পারি নাই, খুবই খারাপ কাজ করে ফেলছো। ক্লাসগুলো একটু কইরো, ঠিক আছে? ক্লাসগুলো কইরো, কারণ চ্যাপ্টার 4 এর যে শুরুর দিকে ক্লাসগুলো যদি না করো, আজকের ক্লাসটা তুমি কিছু বুঝবাই না। আজকের ক্লাস তো তুমি বুঝবাই না। ফারদিন ভাইয়াকে মিস করবো আমিও, কারণ ফারদিন ভাইয়া হচ্ছে যতদিন ক্লাস নিচ্ছিলাম ততদিন অনেক রেস্টে ছিলাম। আহ আচ্ছা, গুগলে আপনার নাম আছে? হ্যাঁ, আমিও এটা জানতাম না, আজকে ফারদিন ভাইয়ের পোস্ট দেখে জানলাম যে ফারদিন ভাই মনে হয় তোমাদের গ্রুপে পোস্ট দিছে যে বেস্ট টিচার ইন কেমিস্ট্রি ইন বাংলাদেশ লিখলে কি আসে। তো আমি জানতাম না আমার নাম আসার কথা, বাট এবার আসতেছে। আহ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তো শুরু করি। হ্যাঁ, আমার গলার অবস্থা খুব একটা ভালো না, তারপরও যদি তোমাদের কথা টথা শুনতে প্যারা হয়, যদি বুঝতে কষ্ট হয়, তাহলে আমাকে মাফ করে দিও। হ্যাঁ, আর হচ্ছে এই তো এতটুকুই বলার ছিল। সাব্বির ভাইয়া আর ফারদিন ভাইয়া তো সেম ব্যাচ। হ্যাঁ রে ভাই, দুইজনই বুড়া হয়ে গেছে, কি ভাবতেছো? সাব্বির ভাইয়া কি যুবক? দুইজনই বুড়া হয়ে গেছে। আমি কি সাব্বির ভাইয়ের যুবক বলছি? কাউরে জওয়ান বলতেছি না, আমি হচ্ছে একমাত্র ইয়াং। তো আজকের ক্লাস কি নিয়ে একটু খেয়াল করো, আমি একদম একটা টপিকের মাঝখানে ঢুকে গেছি হঠাৎ করে।
সো যাই হোক, হোয়াট এভার, আজকে প্রথম আমার ক্লাস করতেছো কে কে, যারা আমাকে চিনোই না, লাইক কে আসলো, কোথা থেকে আসলো, বলে নিজের প্রশংসা নিজে করেন না কেন আপনি? নিজের প্রশংসা নিজে করলাম তো, এই যে করলাম না যে আমি এখনো যুবক, আমি একমাত্র যুবক। আজকে প্রথমবার আমার ক্লাসটা কারা করতেছো? এই সাইকেল 2 তে প্রথমবার এনরোল করছো কারা? সাইকেল 1 করো নাই, সাইকেল 2 তে এনরোল করছো। সো সাইকেল 2 তে যদি এনরোল করে থাকে তাহলে তো আমাকে দেখা কথাই না, রাইট ভাই? সিকিউ তে 50 49 পাইছি, আরে শাবাশ ফাতেমা, শাবাশ। এই এইদেরকে দেখলে হচ্ছে মনে হয় যে যাক কিছু পড়াইছি, কিছু শিখাইতে পারছি। আচ্ছা, সাবরিনা তাবাসসুম কে আছে প্রথমবার? মীরা আছে আজকে, ওকে। তারপর হচ্ছে জি ভাইয়া সহমত, রোজা, ওকে। তামিম হচ্ছে আছে প্রথমবার, ওকে। ঠিক আছে, ঠিক আছে, অনেকেই হচ্ছে প্রথমবার হচ্ছে গিয়ে আজকে ক্লাস করতে আসছো, প্রথমবারের মতো আমার ক্লাস করতেছো। তো তোমাদের জন্য ছোট্ট করে আমার নাম পরিচয় দিয়ে নিই। আমার নাম হচ্ছে, আমার ভয়েস এত খারাপ না, আমার ভয়েস এত বাজে না, বাট অনেক বাজে শোনাচ্ছে, আমার কানে বাজতেছে, ভয়েসটা খুবই বাজে শোনাচ্ছে, কারণ গলা বসে আছে, ফাটা বাঁশের মতো গলা বাইর হচ্ছে, হোয়াট এভার। তো আমার নাম হচ্ছে আমান ইসলাম সিয়াম। ইয়াল্লাহ, আমান ইসলাম সিয়াম। পুরা নাম মনে না রাখলেও চলবে, সিয়াম নামে এখন পর্যন্ত 10 আর কোনো টিচার নাই, সো সিয়াম ভাইয়া মাথায় রাখলেই হবে। তোমাদের সমান আমি যখন ছিলাম, আমার কলেজ ছিল এনডিসি ব্যাচ 20, বলেই দিলাম ব্যাচ 20, বলতে লজ্জা নাই। তো এনডিসি ব্যাচ 20 ছিলাম আমরা। আর আমি এখন পড়াশোনা করতেছি হচ্ছে, এখনো পড়াশোনা করতেছি, এই প্রচুর পড়াশোনা শেষই হচ্ছে না আমার। তো এখন পড়াশোনা করতেছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। এত এতটুকুই আমার নাম পরিচয়। আর বাবা কি করে, মা কি করে, বাবার নাম, মার নাম, বাসায় কয় ভাই বোন আছে, এগুলো না জানলেও চলবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এখন হচ্ছে কি আস্তে আস্তে আমরা ক্লাস শুরু করি, ওকে? ভাইয়া গুগলে দেখে নিবে, গুগলে দেখে নিবে। আচ্ছা, যাই হোক। তো এই হচ্ছে কি আমার নাম পরিচয়, এতটুকু জানলেই হবে। তো আসো আমরা শুরু করি, হ্যাঁ? ভাই আপনি আমাকে গিটার শিখাইতে চাইছিলেন, তারপর তারপর কি হইলো? আচ্ছা, তো পুরাতন স্টুডেন্টরা তো চিনোই। তো আসো শুরু করি। আজকে আমরা যেটা নিয়ে পড়বো, আমি হচ্ছে গিয়ে আগের দিনে হালকা 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 হালকার উপরে ঝাপসা রিপিট করে, এই যে পড়ছে কলমটা পড়ছে, এমন কোনো ক্লাস নাই কলমটা পড়ে না হাত থেকে। হালকার উপরে ঝাপসা রিপিট করে হচ্ছে আমরা নতুন টপিক মানে ম্যাথে ঢুকে যাব, ঠিক আছে? অনেক কঠিন হয়েছে পরীক্ষা, আহারে। তো দেখো, আমরা হচ্ছে কি পড়তেছিলাম, তোমরা কি পড়তেছিলা? বিয়োজন ধ্রুবক পড়তেছিলা, বিয়োজন মাত্রা পড়তেছিলা, এগুলা নিয়ে পড়াশোনা করতেছিলা। তো এটার জন্য যে কোনো অ্যাসিড যদি তুমি নাও, এটা ধরো যে কোনো একটা অ্যাসিড তুমি নি না, কথার কথা HA, এটা একটা অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? এ বলে কিছু নাই, এ হচ্ছে কি একটা মানে কিছু একটা। তো এইচ এর জায়গায় এমন হইতে পারতো HCl, HF, এরকম ধরো, এরকম এগুলাতে অ্যাসিড, বাট এটা হচ্ছে আমি HA এমন একটা জিনিস যে হচ্ছে দুর্বল অ্যাসিড। HA হচ্ছে এমন একটা জিনিস যে হচ্ছে দুর্বল অ্যাসিড, এটার জায়গায় CH3, COOH, একেও আমি নিতে পারতাম, একেও আমি নিতে পারতাম। সো ধরো একেই নেই। সো আমি একটা কাকে নিছি, একটা দুর্বল অ্যাসিডকে নিছি, CH3, COOH, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। তো তোমরা জানো যে দুর্বল অ্যাসিড যারা আছে, সো পড়াশোনা শুরু, ঠিক আছে? পোলাপাইন খাতা কলম নাও, খাতা কলম নিয়ে হচ্ছে গিয়ে লেখা শুরু করে। ফাউজিয়া ফাউজিয়া বলছে ফারদিন ভাইয়া কোথায়? ফারদিন ভাইয়া রেস্ট করতেছে, ফারদিন ভাইয়া রেস্টে গেছে, কিছুদিনের জন্য রিটায়ারমেন্টে গেছে, বুড়া হয়ে গেছে তো, দম শেষ হয়ে গেছে। সো কয়েকদিন পর দম রিকভার করার পর আবার ক্লাস দিতে আসবে, ঠিক আছে? ওকে, সো আসো শুরু করি। হ্যাঁ, থ্যাংক ইউ শিমু। তো যেটা বলতেছিলাম, এই যে CH3, COOH, এটাকে তোমরা সবাই জানো, এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি হচ্ছে দুর্বল অ্যাসিড। আরে বাপরে, হাতে হচ্ছে আজকে প্রেজেন্টেশন ছিল, সেই প্রেজেন্টেশনের সময় আমি ভুলে যাই কি বলতেছি না বলতেছি, তাই হাতে হচ্ছে গিয়ে লিখে নিয়েছিলাম যে কোনটার পর কোন পয়েন্ট আসতেছে, দেখে দেখে বলবো যখন পারবো না। সো দ্য থিং ইজ, হাতে এখনো চিট লেখা আছে। সো হোয়াট এভার। সো এই যে CH3, COOH, এটা কি? এটা হচ্ছে গিয়ে একটা আমাদের অ্যাসিড, রাইট? সো এই যে অ্যাসিড, এই অ্যাসিডটা কেমন অ্যাসিড বলতো? এই অ্যাসিডটা হচ্ছে দুর্বল অ্যাসিড। কেমন অ্যাসিড? দুর্বল অ্যাসিড, ঠিক আছে? সো এই যে যে দুর্বল অ্যাসিডটা তোমাদের আছে, বুঝো বুঝো দুর্বল অ্যাসিডের ঘটনা কি? দুর্বল অ্যাসিড কি করে? দুর্বল অ্যাসিড হচ্ছে বিয়োজিত কম হয়, খুবই কম বিয়োজিত হয়, মানে
আমার কাছে যদি 1000 অণু CH3COOH থাকে, কতগুলো অণু? 1000 অণু যদি আমি নেই, তার মধ্যে মাত্র 4টা বিয়োজিত হয়। 1000টার মধ্যে মাত্র 4টা বিয়োজিত হয়। বুঝতে পারছো? তো এই আমার কাছে CH3COOH যতগুলোই থাকুক, পুরোটা বিয়োজিত হয় না। একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, যতক্ষণ পর্যন্ত না ওরা বিয়োজিত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ওরা H+ আয়ন উৎপন্ন করতেছে, ততক্ষণ পর্যন্ত ওরা অ্যাসিডের কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতেছে না। এটা লিখে রাখো। ও যেই অ্যাসিডই হোক, ও যত বড় অ্যাসিডই হোক, যত ক্ষমতাশালী অ্যাসিডই হোক, যতক্ষণ পর্যন্ত বিয়োজিত হইতে পারতেছে না, যতক্ষণ পর্যন্ত ও আয়নিত হইতে পারতেছে না, ততক্ষণ পর্যন্ত ওর অ্যাসিডের কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। এটা লিখে রাখো। সে তোমার HCl হোক, সালফিউরিক অ্যাসিড হোক, পারক্লোরিক অ্যাসিড হোক, যত শক্তিশালী অ্যাসিডই হোক, সেটার মধ্যে কিছু পরিমাণ পানি থাকতে হবে যাতে করে ওরা আয়নিত হইতে পারে। একদম বিশুদ্ধ অ্যাসিড আয়নিত হইতে পারে না। আবার বলতেছি, একদম বিশুদ্ধ অ্যাসিড আয়নিত হতে পারে না। সো যখন ওরা আয়নিত হচ্ছে না, তখন অ্যাসিডের কোনো বৈশিষ্ট্যই প্রকাশ পায় না। বুঝতে পারছো? তো এখন তুমি আমাকে একটা কোয়েশ্চেন করতে পারো, একটু মজার কথা বলি যে ভাইয়া, তাহলে আমি যদি একটা সালফিউরিক অ্যাসিড নেই, সালফিউরিক অ্যাসিড একদম বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড, তা আপনি তো বললেন যে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডের কোনো বৈশিষ্ট্য প্রকাশ করবে না, তাই না? তো আমি আবার বলতেছি যে তোমার যে অ্যাসিড আছে, কোন অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। সেই সালফিউরিক অ্যাসিড হচ্ছে গিয়ে আমার কি হয়েছে, আহ কি জানি বলতেছিলাম, হ্যাঁ, যখন বিশুদ্ধ অবস্থায় আছে তখন ও হচ্ছে অ্যাসিডের কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতেছে না। আমি আবার বলতেছি, অ্যাসিড যখন বিশুদ্ধ অবস্থায় থাকে তখন ওর কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় না, অ্যাসিডিক কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় না। তাহলে সালফিউরিক অ্যাসিড যখন ভাই বিশুদ্ধ অবস্থায় আছে, তাহলে তো ওর কোনো অ্যাসিডের বৈশিষ্ট্য নাই। তাহলে আমি যদি এখন ওই বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড হাতের উপর ঢাইলে দিই, তাহলে কি হবে? কিছু কি হবে? কিছু তো হবে না। হবে, তোমার হাত বাদ হয়ে যাবে, তোমার হাতের এই দিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বাইর হয়ে যাবে। কেন হলো ভাই? আপনি না মাত্র বললেন যে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতেছে না, কারণ ও হচ্ছে আয়নিত হচ্ছে না। মাথায় রেখো, সালফিউরিক অ্যাসিডের একটা ধর্ম আছে, নিরুদন ধর্ম। নিরুদন কথাটার অর্থ বুঝো? নিরুদন কথাটার মানে হচ্ছে পানি শোষণ করার ধর্ম। তো সালফিউরিক অ্যাসিড যখন আমি হাতে দিচ্ছি, ও আমার হাত থেকে পানি শোষণ করে নিবে। ও আমার হাতের যে ময়েশ্চার আছে, হাতে তো আর্দ্রতা আছে, রাইট? তো সেখান থেকে ও পানি শোষণ করবে। আর একবার যদি ও পানি পায় যায়, ও কিন্তু ওর বৈশিষ্ট্য প্রকাশ করে ফেলবে। বুঝতে পারছো? ওর মধ্যে পানি না থাকলেও ও নিরুদন ধর্ম ইউজ করে ও হাত থেকে পানি শোষণ করবে। তারপর হচ্ছে ও যখন পানিটা পাবে ভাইয়া, ও একদম হাত ধ্বংস করে ফেলাবে। বুঝছো? সো এইরকম CH3COOH, এখন ওরে যতই পানির মধ্যে দাও, ওরে তুমি যতই পানিতে দাও, ও বিশুদ্ধ হোক, অশুদ্ধ হোক, যা কিছু হোক, ওরে যতই পানিতে দাও, ও পুরাটা বিয়োজিত হয় না। এই যে বিয়োজিত যে পুরাটা হচ্ছে না, 1000-এর মধ্যে মাত্র 4টা বিয়োজিত হচ্ছে, এত কম বিয়োজিত হয়। তো এই ধরনের অ্যাসিড গুলাকে আমরা বলি কি? এই ধরনের অ্যাসিডকে আমরা বলি হচ্ছে দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিডের জন্য আমরা বিয়োজন যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা এই উভমুখী চিহ্ন দিয়ে লিখি। মানে এই CH3COOH প্রথমে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে হচ্ছে কি বানায়? CH3COO- বানায়। প্রথমে এটা বানায়, প্রথমে কি বানায়? এটা বানায়, আর তার সাথে হচ্ছে H+ আয়ন বানায়। এই দুইটা উৎপন্ন করতেছে, রাইট? এই দুইটা উৎপন্ন করতেছে, রাইট? আচ্ছা, সো ধরো যতগুলা এই যে CH3COO আর হচ্ছে H+ আয়ন উৎপন্ন করতেছে, যতগুলা উৎপন্ন হচ্ছে তার মধ্যে কিছু আবার হচ্ছে গিয়ে যুক্ত হয়ে পিছনে ব্যাক করে, সম্মুখে যায়, পশ্চাতে যায়, সম্মুখে যায়, পশ্চাতে যায়। এন্ড দ্যাটস ওয়াই হচ্ছে পুরোটা যেহেতু কখনোই বিয়োজিত হয় না, সেই কারণে হচ্ছে আমরা উভমুখী চিহ্ন দিয়ে দেখাই। এতটুকু কি বুঝতে পারছো? এতটুকু কি মাথায় ঢুকছে? আচ্ছা, ঠিক আছে। এতটুকু যদি মাথায় ঢুকলে, এখন এখন দেখো, এখন হচ্ছে কি এই জিনিসটা তোমরা লাস্ট দিন আই গেস করছো। তো ধরো কথার কথা, একদম বিক্রিয়ার শুরুতে, একদম কখন, একদম হচ্ছে বিক্রিয়ার শুরুতে আমি একটা কাজ করছি। বিক্রিয়ার শুরুতে, বিক্রিয়ার শুরুতে আমি কি করছি? এই যে CH3COOH যেটা আছে, এটা আমি নিছিলাম হচ্ছে 1 মোল। এটা আমি 1 মোল পরিমাণ নিছিলাম। 1 মোল পরিমাণ নেয়ার পর, আগের ক্লাস না করলে প্যারা নেই, আজকে যা বলতেছি শুনো। CH3COOH 1 মোল পরিমাণ নিছিলাম, কিন্তু আমি শুধু এটাই নিছি, এগুলা তো আমি নেই নাই। এটাকে আমি যখন পানিতে দিছি, তখন হচ্ছে সেটা বিয়োজিত হয়ে এই দুইটা উৎপন্ন করছে, রাইট? তো আমার কাছে এই দুইটা কি শুরুতে ছিল? একদম শুরুতে, বিক্রিয়া শুরুই হয় নাই, শুরু হয়ই নাই, মানে হবে, শুরু হবে। তখন আমি হচ্ছে এটাকে নিচে 1 মোল। তখন কি এটা এটা আমার কাছে ছিল, এগুলা ছিল, বিয়োজিত কি হয়েছে? হয় নাই, বিয়োজিত হয় নাই। তাইলে এগুলা কি ছিল? তখন ছিল না। তাইলে এটা ছিল 0 মোল, এটাও ছিল 0 মোল।
এতটুকু মাথায় ঢুকছে? সবাই বুঝছি? আচ্ছা ঠিক আছে। এরপর কি হয়? এরপর হচ্ছে পুরা জিনিসটা এটা বিয়োজিত হয়, এটা এই পাশে সম্মুখ বিক্রিয়া হয়, পশ্চাৎ বিক্রিয়া হয়, সম্মুখ পশ্চাৎ করতে 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 একসময় সাম্যাবস্থায় পৌঁছায়। এক সময় কোন অবস্থায় পৌঁছায়? সাম্যাবস্থায় পৌঁছায়। আমরা জানি উভমুখী বিক্রিয়া এক সময় না এক সময় গিয়ে সাম্যাবস্থায় পৌঁছাবেই। সো যে সময় সাম্যাবস্থায় পৌঁছালো, যে সময় কি পৌঁছালো, কই পৌঁছালো? সাম্যাবস্থায় পৌঁছালো। যে সময় সাম্যাবস্থায় পৌঁছালো তখন আমি একটা মজার জিনিস খেয়াল করলাম। আমি দেখলাম যে এটা যে এক মোল ছিল এটা এখন আর এক মোল নাই। এটা আর এখন এক মোল নাই। কতটুকু আছে? এখানে আছে হচ্ছে এক মোল ছিল, এক মোল থেকে আলফা মোল বাদ হয়ে গেছে, আলফা মোল কমে গেছে। এক মোল থেকে আলফা মোল কমে গেছে। একটু রিপিট করতেছি ভাই, কারণ আজকে ম্যাথে আমি এগুলাই বারবার দেখাবো। তো তার চেয়ে একবার দেখাই নি, তাহলে আমার ম্যাথে বারবার দেখাইতে হবে না, কারণ ম্যাথ করাতে গেলে আমার এটা আবার বলতে হতো। তাই আমি শুরুতে একবার বলে নিচ্ছি, ঠিক আছে? তো লাস্ট ক্লাস যারা করে নাই টরে নাই যা কিছু হয়েছে, যারা যারা লাস্ট ক্লাস করছে এটা বেশিক্ষণ দেখাবো না, তোমরা কিছুক্ষণ চিল করো, বিন্দাস চিল করো, প্যারা নাই, শান্ত। বুঝতে পারছো? বুঝতে পারছো? ফারদিন ভাই রেস্ট নিতে গেছে। তো খেয়াল করো, এটা শুরুতে এক মোল ছিল, এগুলা কিছুই ছিল না। আমি কিছু সময় পর দেখলাম এই যে এটার আলফা মোল বিয়োজিত হয়ে গেছে। কতটুকু বিয়োজিত হয়েছে? আলফা মোল বিয়োজিত হয়েছে। এটার যদি আলফা মোল বিয়োজিত হয়ে যায় তাহলে এটা কি আর এক মোল আছে? নাই। শুরুতে এক মোল ছিল, এক মোল থেকে আলফা মোল বিয়োজিত হয়ে গেছে, তাহলে এখানে অবশিষ্ট আছে 1 মাইনাস আলফা মোল। 1 মাইনাস আলফা মোল, রাইট? 1 মাইনাস আলফা মোল। তাহলে এটা কতটুকু উৎপন্ন হয়েছে? এটা আলফা মোল উৎপন্ন হয়েছে, এটা আলফা মোল উৎপন্ন হয়েছে। আমি জানি পড়ানো হয়েছে, আমি জানি পড়ানো হয়েছে, গট ইট? সো আলফা মোল উৎপন্ন হয়েছে। এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এরপর লাস্ট ওয়ান আমরা জানি, আমরা কি জানি বলতো? এখানে একটা অ্যাজাম্পশন করা হয়েছে, এখানে একটা অ্যাজাম্পশন করা হয়েছে, সেটা হচ্ছে এক মোল CH3COOH এর ঘনমাত্রা, CH3COOH এর ঘনমাত্রা হচ্ছে, অ্যাজাম্পশন যেটা করা হয়েছে সেটা হচ্ছে সি মোলার। ঘনমাত্রা হচ্ছে সি মোলার। বুঝতে পারছি? মাথায় ঢুকছে? সো এক মোলের ঘনমাত্রা যদি সি মোলার হয় তাইলে এত মোলের ঘনমাত্রা কত হবে? এত ইন্টু সি মোলার, রাইট? আমার হাতে এটা জন্ম দেয়, এত ইন্টু সি মোলার। বুঝতে পারছো? তাইলে হচ্ছে আসো আমরা এদের ঘনমাত্রা কি হবে সাম্যাবস্থায়, তাহলে ঘনমাত্রা কি? ঘনমাত্রা হবে হচ্ছে 1 মাইনাস আলফা সি, এটা হবে আলফা ইন্টু সি, এটাও হবে আলফা ইন্টু সি। এগুলো সব এখন ঘনমাত্রা হয়ে গেছে, এগুলো সব কি হয়ে গেছে? ঘনমাত্রা হয়ে গেছে। এখন তোমরা জানো সাম্য ধ্রুবক যেটা, সেখানে আমাদের অ্যাসিডের ক্ষেত্রে সাম্য ধ্রুবক কে? অ্যাসিডের ক্ষেত্রে সাম্য ধ্রুবক হচ্ছে কে এ। কে এ ইকুয়ালস টু লেখা যায় এই অ্যাসিডের জন্য উপরে থাকবে হচ্ছে উৎপাদে যারা আছে, উৎপাদে কারা আছে? CH3COO মাইনাস ওর ঘনমাত্রা, H প্লাস এর ঘনমাত্রা, আর নিচে থাকবে হচ্ছে কার ঘনমাত্রা? বলো 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 বলো। নিচে থাকবে হচ্ছে এই যে বিক্রিয়কের ঘনমাত্রা, মানে CH3COOH, এটার ঘনমাত্রা, রাইট? এইটার ঘনমাত্রা, এটা তোমাদের জানার কথা, রাইট? সো এখন খেয়াল করো, এখন হচ্ছে এটার ভ্যালু গুলো বসাও। তাইলে আমাকে বলো CH3COO মাইনাস এটার ঘনমাত্রা কত? এটার ঘনমাত্রা আলফা সি, এটার ঘনমাত্রা কত? আলফা সি। তাইলে উপরেও আলফা সি ইন্টু আলফা সি, আর নিচে থাকতেছে কি? 1 মাইনাস আলফা ইন্টু সি। নিচে থাকতেছে 1 মাইনাস আলফা ইন্টু সি। তাইলে বুঝো একটা সি কাটা, উপরে থাকতেছে আলফা স্কোয়ার সি, আর নিচে থাকতেছে হচ্ছে 1 মাইনাস আলফা। 1 মাইনাস আলফা। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন তোমরা জানো যেহেতু এটা একটা দুর্বল অ্যাসিড, যেহেতু দুর্বল অ্যাসিড, আমি একটা কথা পই 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 করে কয়েকবার বলছি, দুর্বল অ্যাসিড খুবই কম পরিমাণ বিয়োজিত হয়। দুর্বল অ্যাসিড যদি খুবই কম পরিমাণ বিয়োজিত হয় তাহলে এই আলফা পরিমাণ যে বিয়োজিত হয়েছে এই আলফার পরিমাণটা খুবই কম। দুর্বল অ্যাসিড যদি খুবই কম পরিমাণ বিয়োজিত হয় তাহলে এই যে আলফা যে ভ্যালুটা, যে পরিমাণ বিয়োজিত হয়েছে, আমি বললাম শুরুতে যে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, আলফা মোল বিয়োজিত হয়েছে, এই আলফার পরিমাণ খুবই কম, রাইট? খুবই কম, তাই না? তো আলফার পরিমাণ যদি খুবই কম হয় তাহলে আমি এখানে লিখতে পারি, আমি এখানে কি লিখতে পারি? আমি লিখতে পারি যে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে
দুর্বলের ক্ষেত্রে আলফা টেন্ডস টু জিরো, দুর্বলের ক্ষেত্রে আলফা টেন্ডস টু জিরো, প্রায় জিরোর কাছাকাছি, আলফার ভ্যালু খুবই কম, আর সেই কারণে 1 মাইনাস আলফা ইকুয়ালস টু না অলমোস্ট ইকুয়াল টু 1, রাইট? আলফা ইকুয়ালস টু জিরো বলা যাবে না ভাই, আলফা টেন্ডস টু জিরো, টেন্ডস টু, হ্যাঁ এই কথাটা অনেকে টেন্ডস টু বলো, এটাকে বলে হচ্ছে টেন্ডস টু জিরো, টেন্ডস টু জিরো, মানে জিরোর দিকে যাচ্ছে, জিরোর দিকে ধাবিত হচ্ছে, জিরোর দিকে যাওয়ার প্রবণতা আছে। গট ইট? তাহলে 1 মাইনাস আলফা ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে আমি এখান থেকে ফাইনালি যেটা লিখতে পারি সেটা হচ্ছে কে এ ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি। এটাই আমার লাগতো, এটাই আমার দেখাইতে হইতো। কে এ ইকুয়ালস টু কি? আলফা স্কোয়ার সি, এটা তোমরা লাস্ট দিন প্রমাণ করছো, রাইট? কে এ ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি। আচ্ছা, এটা আমরা প্রমাণ করে ফেলছি, এটা তোমরা লাস্ট দিন পর্যন্ত প্রমাণ করছো। এখন যা কিছু আমি জানতে চাই, এখান থেকে আমি যা কিছু নোট করতে চাই সেটা আমি এখন এখানে লিখবো। তাহলে আমার ফার্স্ট জিনিস আমি যেটা পাইলাম সেটা হচ্ছে এক, কে এ ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি, এটা লেখা যায়, রাইট? আলফা স্কোয়ার সি, তাই না? এটা 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস, আমাকে বলো H প্লাস আয়নের ঘনমাত্রা, আমি যখন pH বের করবো আমার H প্লাস আয়নের ঘনমাত্রা লাগবে। H প্লাস আয়নের ঘনমাত্রা সেটা কি ছিল? H প্লাস এর ঘনমাত্রা কত ছিল? আলফা ইন্টু সি না? H প্লাস এর ঘনমাত্রা কত ছিল? আলফা ইন্টু সি না? আলফা ইন্টু সি, রাইট? আলফা ইন্টু সি। এখন এই আলফা ইন্টু সি কি লেখা যায় একটু বুঝো, আলফা ইন্টু সি এর জায়গায় কি লেখা যায় একটু বুঝো, জিনিসটা খেয়াল করো। কেউ কি আসলো? না, এক মিনিট। কেউ আসে না। আচ্ছা, তো বুঝো আলফা ইন্টু সি এর জায়গায় আমি কি লিখতে পারি সেটা হচ্ছে, হ্যাঁ আলফা সি দিয়ে আমি ম্যাথ করবো না, আলফা সি দিয়ে ম্যাথ করা ঝামেলা, আলফা সি দিয়ে করা যায় না, সবসময় আলফার ভ্যালু দেয়া থাকে না, অনেক সময় কে এ আর শুধু সি এর ভ্যালু দেয়া থাকে। সো এই জায়গাটায় খেয়াল করো, আমরা জানি, আমরা মাত্র দেখলাম, এখান থেকে বের করে আনি যে কি দেখছি, যে কে এ ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি, রাইট? সো এখান থেকে আমি এটা বলতে পারি না যে আলফা স্কোয়ার ইকুয়ালস টু কে এ বাই সি, কে এ বাই সি এটা লেখা যায়? আলফা স্কোয়ার ইকুয়ালস টু কে এ বাই সি, সি কে ওই পাশে নিয়ে গেছি, আলফা স্কোয়ার ইকুয়ালস টু কে এ বাই সি। তাহলে আলফা ইকুয়ালস টু কি লেখা যায়? আলফা ইকুয়ালস টু রুট ওভার অফ কে এ বাই সি, আলফা ইকুয়ালস টু রুট ওভার অফ কে এ বাই সি, রাইট? রাইট? আচ্ছা, তাহলে বুঝো আমি এখন এই আলফাকে যে রুট ওভার অফ কে এ বাই সি দিয়ে রিপ্লেস করব। আলফাকে কি দিয়ে রিপ্লেস করব? রুট ওভার অফ কে এ বাই সি দিয়ে রিপ্লেস করব। তাহলে দেখো কি আসে, উপরে আসে হচ্ছে রুট ওভার অফ কে এ বাই সি ইনটু, এখানে একটা সি আছে, রাইট? এখানে একটা সি আছে, তাই না? এখানে বাইরে একটা সি আছে, আলফার জায়গায় আমি রুট ওভার অফ কে এ বাই সি বসাইছি, আর এখানে আছে হচ্ছে আমার সি, এখানে বাইরে একটা সি আছে। এইটাকে এখন আমি কি লিখতে পারি দেখো, রুট ওভার অফ কে এ তো আছে, রুট ওভার অফ কে এ ওর মতোই আছে, তাহলে আমি এখন এভাবে লিখতে পারি না সি বাই রুট সি, এই রুট সিটাকে বাইরে নিয়ে গেছি, এই যে নিচে যে সি ছিল সেটাকে আমি রুট সি হিসাবে বাইরে নিয়ে গেছি। যদি না বুঝে থাকো তাহলে এখানে ভেঙে দেখাই যে আলফা রুট ওভার অফ কে এ বাই সি ইন্টু সি ছিল, তাহলে এটাকে এভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায় দেখো, সেটা হচ্ছে যে রুট ওভার অফ কে এ ডিভাইডেড বাই রুট ওভার অফ সি ইন্টু সি, এটাকে জাস্ট এইভাবে লেখা যায়। তাহলে এখন দেখো রুট ওভার অফ সি যদি আমি কাটি, রুট ওভার অফ সি আর সি, শুধু সি যদি আমি কাটি, এখানে অ্যাকচুয়ালি শুধু সি মানে হচ্ছে রুট সি এর উপর স্কোয়ার আছে, রাইট? রুট সি এর উপর স্কোয়ার আছে, রাইট? তাহলে এখানে কি হবে, এখানে কি হবে, রুট সি আর এখানে দুইটা রুট সি কাটা যদি যায় তাহলে আমার উপরে থাকে হচ্ছে রুট ওভার অফ কে এ ইন্টু রুট ওভার অফ সি, এই পুরাটা জায়গায় লেখা যায় রুট ওভার অফ কে এ ইন্টু সি।
বুঝতে কি পেরেছো? তাইলে আসো আসো, এখানে এত কিছু আর ভেঙে দেখাবো না, এই পুরাটা মিলে লেখা যায় রুট ওভার অফ কে এ ইন্টু সি। এটা লিখে নাও, এটা লিখে নাও, এতটুকু পর্যন্তই লাগতো, এতটুকু পর্যন্তই লাগতো। বুঝছি? মাথায় ঢুকছে? হ্যাঁ, ইয়েস, রুট ওভার অফ কে এ ইন্টু সি আসবে। এতটুকু পর্যন্ত জেনে থাকলেই হয়েছে, শেষ, ডান। এই কয়েকটা রিলেশন, ইন্টার রিলেশন একটা থেকে আরেকটা লাভ ঝাপ করা যদি পারো, তাহলে এইখান থেকে যত লুথা ম্যাথ আছে ওগুলা সব তোমরা অ্যান্সার করতে পারবো। ওগুলা তোমার জন্য অ্যান্সার করার কোনো ব্যাপারই না, একদম কি বলে ডাল ভাত। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? ডান 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 ডান, সবাই বুঝছি, সবাই বুঝছি। দুই কিভাবে আসলো? কোথাকার কোন দুই কিভাবে আসলো? কোথায় আসলো দুই? এখানে দুইটা কোথায়? এটা এই পুরা জায়গায় আমি দুই দেখতেছি এক জায়গায়, স্কোয়ার 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 কিভাবে আসলো? এই গাধা টাকা, কে বলছো নাম মনে নাই, যেই বলছো সেই গাধাই তাকাও। এদিকে দেখো, এখানে কি আছে? কে এ বাই সি, রাইট? ইন্টু এখানে আছে একটা সি, এখানে একটা কি আছে? সি। শুধু সি লেখা আর রুট ওভার অফ সি এর উপর স্কোয়ার দেয়া একই কথা না? শুধু সি লেখা আর রুট ওভার অফ সি এর উপর স্কোয়ার দেয়া একই কথা না? এই স্কোয়ার একই কথা না? সো এই এখানে দেখো, এখানে কি আছে এখন? রুট ওভার অফ কে এ, আর নিচে আছে হচ্ছে রুট ওভার অফ সি, আর এখানে আছে হচ্ছে রুট ওভার অফ সি এর উপর স্কোয়ার। এখন এরা এটা কাটাকাটি করে, এরা এরা যদি কাটাকাটি করতে না পারে স্যার তো কিছু বলার নাই, তাহলে তো খুবই লজ্জার কথা হবে। এইটা এটা কাটাকাটি করে আমার এখানে এই যে এখন এক্স 1/x ইন্টু এক্স স্কোয়ার যদি কাটাকাটি করতে না পারো তাহলে আমি কি বলবো? এখানে এটাই আছে রুট সি আর ওখানে সি স্কোয়ার, তাহলে এখানে থাকে হচ্ছে শুধু রুট সি, একটা উপরে পড়ে থাকে কে ইন্টু রুট সি। এই দুইটারে একটা রুটের মধ্যে ঢুকাইলে আমি পাই হচ্ছে কে সি। সরি, বুঝছো? মাথায় ঢুকছে? লাস্ট দিনের পড়া পড়াইছে এতক্ষণ, জাস্ট আমি এই এতটুকু পর্যন্ত সূত্র ডেভেলপ করছি, এতটুকু আমার লাগতো, ডান, শেষ। ওকে, এটা ডিলিট করে দেবো, এই স্লাইডটা আমার খুব পছন্দ হচ্ছে না, এই স্লাইডটা অনেক অগোছালো, এটা বাদ, এটা জীবন থেকে আমি বাদ দিয়ে দিতে চাই। ওকে, সো এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকো, তাহলে আমি যদি তোমাদেরকে একটা জিনিস বলি, এটার এটার জন্য কেবি এর ভ্যালু বের করতে পারবা? NH3 কেবি, এটা বের করতে পারবা? এটা কি দেখাই দিতে হবে? ক্ষারেরটা মনে হয় দেখানো হয় নাই, পারদিন ভাই আমাকে যতটুকু বলছে অ্যাসিডেরটা দেখানো হয়েছে, ক্ষারেরটা খুব সম্ভবত দেখানো হয় নাই। তো ক্ষারেরটা যদি পারো অ্যাসিডের মতো একদম সেম, আল্লাহর ওয়াস্তে সেম, আমি জাস্ট ফার্স্ট লাইনটা দেখাই দিই, তারপর বাকিটা সেম, বাকিটা সেম। দেখো NH3 যখন তুমি পানিতে দাও তখন ওও হচ্ছে গিয়ে উভমুখী বিক্রিয়া করে, ধরো পানিতে দিছো, ওও উভমুখী বিক্রিয়া করে, করে হচ্ছে NH4 প্লাস আর হচ্ছে OH আয়ন উৎপন্ন করে, OH আয়ন উৎপন্ন করে। বুঝতে পারছেন? তারপর ঘটনাপাতি একদম সেম হয়, যে এটা হচ্ছে শুরুতে আর হচ্ছে ইকুইলিব্রিয়ামে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে, হ্যাঁ, সাম্যাবস্থায়। শুরুতে ধরো NH3 ছিল হচ্ছে কতটুকু? শুরুতে NH3 ছিল হচ্ছে 1 মোল, এগুলা ছিল 0 মোল। এটা এখন ইকুইলিব্রিয়ামে যখন চলে আসে এটা হয়ে গেছে হচ্ছে 1 মাইনাস আলফা মোল, এইগুলা হয়ে গেছে আলফা আলফা মোল, একদম সেম সেম, আল্লাহর ওয়াস্তে সেম। তাইলে হচ্ছে ঘনমাত্রা আমি যখন বের করতে যাব, ঘনমাত্রা কি করি? সবগুলোর সাথে সি গুণ দিয়ে দিই। ঘনমাত্রার সময় গিয়ে আমি কি করি? সবগুলোর সাথে সি গুণ দিয়ে দিই, রাইট? তাহলে আমার এখানে থাকে হচ্ছে 1 মাইনাস আলফা ইন্টু সি, এটা আলফা সি, এটা আলফা সি। বুঝছেন? সব আংকি পাঙ্কি শেষে আমার হচ্ছে কি এখানে যে কেবি এর যে ভ্যালুটা পাবা সেটা ওই আগের মতোই। কেবি এর যে ভ্যালুটা আগে কত পাইছিলা? আগে কি পাইছিলা? কে এর ভ্যালু পাইছিলা না আলফা স্কয়ার সি, এখানে পাবা কেবি হচ্ছে আলফা স্কয়ার সি। বুঝছো? আর এখানে OH আয়নের ঘনমাত্রা সেটা কি পাবা? সেটা পাবা রুট ওভার অফ কেবি ইন্টু সি, দ্যাটস ইট। বুঝতে পারছো?
বুঝতে পারছো? তাইলে হচ্ছে এইটা হচ্ছে গিয়ে আমার দুর্বল ক্ষার, আর এটা হচ্ছে আমার দুর্বল অ্যাসিডের জন্য। শেষ, বুঝছি? ওকে, এবার আসো ম্যাথ দিয়ে একটা। ম্যাথ হচ্ছে আমি তোমাদেরকে একটা বই থেকে দেবো, যে যে বইয়ের নাম জানা যাবে না, আমার বই, যে বই থেকে খুশি আমি সেই বই থেকে দেবো। আলফা স্কয়ার সি, বুঝছো না? বেশি ছোট? এই কোন অন্ধ কোথা থেকে আসছে? আয়শা, তুমি কি একটা চশমা পরবা আপু? তুমি কি কখনো ডাক্তার দেখাইছো? আচ্ছা, বাই দ্য ওয়ে, ফোনে যারা দেখো তাদের জন্য ছোট হইতে পারে, সরি, প্যারা নেই, আমি বড় করে লিখবো। আর যদি তুমি পিসিতে দেখো আর তোমার যদি মনে হয় লেখাগুলো ছোট আয়শা, তাহলে তোমার খুবই দ্রুত ডাক্তার দেখাতে হবে, একদম এক্ষুনি ডাক্তার দেখাতে হবে। সো 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 আচ্ছা, এই ম্যাথটা দেখি। ম্যাথটা হচ্ছে, লেখো সবাই আমার সাথে লেখো। 30°C তাপমাত্রায় (0.025 মোলার CH3 COOH শতকরা কত ভাগ বিয়োজিত হয়? এখানে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দিয়ে দিছে দয়া করে, সেটা হচ্ছে পিকেএ নাকি, না না পিকেএ না, শুধু কেএ দিয়ে দিছে। সেটা হচ্ছে 1.8 × 10⁻⁵। এটা দিয়ে দিছে। এখন বলো, এই ম্যাথটা কি অনেক কঠিন? এই স্লাইড ওকে, আরো বড় করে লিখবো, একদম বড় বড় করে কাঁপায় ফেলবো, এর চেয়ে আরো বড় করবো? বলো বলো বলো। ঠিক আছে, হ্যাঁ রাইসুল, দেখো তুমি বলার আগে আমি নিজেই রিয়েলাইজ করছি যে ফোনে দেখলে ছোট লাগার কথা। এখন তো আমাকে গিল্ট ট্রিপ দেওয়ার দরকার নাই, আমি বুঝছি ফোনে দেখলে ছোট লাগে, আমি বড় করে লিখবো। আচ্ছা, একদম লুথা ম্যাথ, একদম লুথা ম্যাথ। যদি কখনো দেখো যে এই বিয়োজন ধ্রুবক থেকে ম্যাথ আসছে, মনে মনে খুশি হয়ে যাবা, মনে মনে আনন্দে নাচবা কিছুক্ষণ, তারপর হচ্ছে ম্যাথ করা শুরু করবা। যে দেখো এখানে কি বলছে তোমাকে, এটা এটা কোনো ম্যাথের মধ্যে পড়ে? যে আমাকে হচ্ছে কি ঘনমাত্রা দিয়ে দিছে, পি কে এ দিয়ে দিছে, কি কি দিয়ে দিছে দেখো, ঘনমাত্রা পি কে না সরি কে এ দিয়ে দিছে, সো এটা কি ঘনমাত্রা, ঘনমাত্রা কি, এই যে সি দিয়ে দিছে, এখানে সি দেয়া আছে রাইট, এখানে কি দেয়া আছে, এখানে কে এ দেয়া আছে না, কি যে বলবো, কে আমরা জানি, আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি জানি, আমরা জানি হচ্ছে যে পি কে, না দেখ বারবার পি কে কোত্থেকে আসতেছে, কে এ ইকুয়ালস টু আলফা স্কয়ার সি, এটা আমরা জানি, এটা আমরা জানি। এখন এখন এখানে কে দিয়ে দিছে, কে দিয়ে দিছে হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻5 ইকুয়ালস টু আলফা কত দিয়ে দিছে, আলফা জানি না, আলফা স্কয়ারই বের করতে হবে, আলফা স্কয়ার ইন্টু 0.025, এই তো। এখন আলফা স্কয়ার বের করো, আলফা স্কয়ার হচ্ছে যে আলফা ইকুয়ালস টু হবে হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻5 ডিভাইডেড বাই 0.025, আর এটার উপর বসবে একটা রুট, হ্যাঁ এটার উপর বসবে একটা রুট, শেষ শেষ, বুঝছো? এখন বের করো, এখন বের করো কত আছে, কত আছে দেখো, যা আসে তাই, যা আসে সেটাই অ্যান্সার,
উপরে আছে হচ্ছে √1.8 into 5 দেন -5 আর হচ্ছে নিচে যে 0.025 0.02 কত আসে কত আসে হ্যাঁ ভেরি গুড শান্ত সাবাস 0.02683 মিলছে হ্যাঁ গুড আই বাপরে একদম সব মিলাই ফেলছে 0.02683 এইটা আসে এখন আমরা এটাকে লিখবো পার্সেন্টে ঠিক আছে আমরা সবসময় বিয়োজন মাত্রাকে পার্সেন্টে লেখার চেষ্টা করবো সো জাস্ট সিম্পলি এটাকে 100 দিয়ে গুণ দিয়ে দাও এটাকে 100 দিয়ে গুণ দিলে কত আসে 2.68 সাবাস একজনের মোলার আসলো কেন ইসরা গ্রামীর আসছে হচ্ছে 0.03 মোলার ওমা তোমার 0.03 মোলার এটা অ্যান্সার কিভাবে আসতেছে এটা কি অ্যান্সার কেন হচ্ছে 0.03 মোলার এটা পার্সেন্টে আসে হ্যাঁ এটা কোনো একক না এটা পার্সেন্টে আসে এটা একটু মাথায় রেখো হ্যাঁ সো যে মোলার বলছো তোমারটা অনেকটা এরকম আসছে যে এরকম কখন হয়েছে নাকি আমি জানি না এটা আমি তোমাদেরকে বলছিলাম রাইট যে তোমার একটা ফ্রেন্ডের অ্যান্সার আসছে হচ্ছে 1.35 আর একটা ফ্রেন্ডের আসছে হচ্ছে 1.45 এটা নিয়ে ওরা অনেক কান্নাকাটি করতেছে আর তোমার অ্যান্সার আসছে কাজী নজরুল ইসলাম এই টাইপের ব্যাপার বুঝছো সো এটার অ্যান্সার মোলার হবে না এটার এককই নাই এটা পার্সেন্টে আসবে ঠিক আছে দেখছো কত সহজ ম্যাথ বাজে ম্যাথ বাজে এরপর ধরো তোমাকে বললো পরের ম্যাথে যে পিকে এর ভ্যালু বারবার বলতে পারবো না পিকে এর ভ্যালু যেটা বলে দিছে ওইটাই এই ম্যাথটা তো মনে হয় আমার অনেক ভালো লাগছে ওকে সো এটা করো প্রথমে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপমাত্রায় 0.005 মোলার CH3COOH দ্রবণে ওই আয়নের ঘনমাত্রা বের করতে হবে ঠিক আছে হ্যাঁ কিসের পি কই পি লিখছি কোথাও পি কই পি মানে কি আবার হ্যাঁ কি বলে 100 গুণ করতে হবে 100 পার্সেন্টে যখন নিবা 100 গুণ করবা ঠিক আছে ওকে আচ্ছা সো দেখো ঘনমাত্রা কত জানতে চাইছে তোমার কাছে অদ্ভুত একটা প্রশ্ন খুবই অদ্ভুত একটা প্রশ্ন সেটা বলছে যে তোমার হচ্ছে এত তাপমাত্রায় একটা অ্যাসিডের দ্রবণ তাই না CH3COOH দুর্বল হোক সবল হোক যা খুশি তাই হোক অ্যাসিড তো দিন শেষে তাই না তো এই যে একটা অ্যাসিড এই অ্যাসিডের OH আয়নের ঘনমাত্রা তোমার কাছে জানতে চাইছে ও কিন্তু একটা অ্যাসিড রাইট এই যে অ্যাসিডটা এই অ্যাসিডের OH আয়নের ঘনমাত্রা তোমার কাছে জানতে চাইছে অ্যাসিড দ্রবণে OH আয়নের ঘনমাত্রা কিভাবে বের করবো কেউ যদি মাথার কোনো কোনায় মনের কোনো কোনায় এটার অ্যান্সার বাই করে ফেলতে পারো তাহলে ভাই তুমি একদম সেরা হয়ে গেছো যদি বুঝে পারো যে এখানে ঘটনাটা কি করতে যাচ্ছে তো ঘটনা যেটাই ঘটুক আসো আমরা আস্তে আস্তে করার চেষ্টা করি ফার্স্টে হচ্ছে আমরা জানি না ওই আয়নের ঘনমাত্রা কি হ্যান ত্যান এত কিছু আমরা জানি না আমরা জানি এটা একটা অ্যাসিডে H+ আয়ন থাকবে অ্যাসিডে কোন আয়ন থাকবে অ্যাসিডে H+ আয়ন থাকবে সো আমরা ওইটার পি ভুলে বলে ফেলছি ভাই মাফ করে দাও কে এ আগেরটাই কে এ আগেরটাই 1.8 × 10⁻⁵ এটাই ঠিক আছে সো দেখো এটা হচ্ছে ঘনমাত্রা দেয়া আছে এখন হচ্ছে এই ঘনমাত্রায় আমরা প্রথমে হচ্ছে আমি কি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যাসিড অ্যাসিডের দ্রবণে H+ আয়ন অবভিয়াসলি থাকবে আমি প্রথমে ওইটার ঘনমাত্রা বের করব এত প্যারা নিতে পারবো না এত মাথাও খাটাতে পারবো না আমি অ্যাসিড দেখছি আমি H+ আয়নের ঘনমাত্রা বের করবো ঠিক আছে তো আসলে আমরা বের করি আমরা হচ্ছে সমাধান
আস্তে আস্তে আমরা সমাধানের পথে আগাই। তো এটা হচ্ছে একটা সমাধান করতেছি। ওকে, সো খেয়াল করো, হ্যাঁ, আলফা 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 চাইছে, এখানে কি আলফা বের করতে বলছে? আলফা বেরই করবো না? হ্যাঁ, এই জন্যই তোমাদেরকে একটা ফর্মুলা লেখা দিয়েছিলাম, এখানে আমি আলফার ধারে কাছে যাব না। মনে করো এখানে কে এ দেয়া আছে, ঠিক আছে? তো এখানে H প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে কত? কে এ দেয়া না থাকলে মুখস্থ করে ফেলবা। CH3COOH মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের জন্য কে এ একদম মুখস্থ করে ফেলবা, 1.8 × 10⁻⁵। এটা মুখস্থ রাখতে হবে, রাখা উচিত, কারণ অনেক সময় পরীক্ষা দেয় না। 1.8 × 10⁻⁵, এটা মুখস্থ রাখবা। এই ভ্যালুটা সবসময় মুখস্থ রাখবা, অ্যাসিটিক অ্যাসিডের এই ভ্যালু মুখস্থ। ওকে, মানে 1.8 × 10⁻⁵। এখন আমরা H প্লাস আয়নের ঘনমাত্রার একটা ফর্মুলা শিখছিলাম, যে √Ka/C এই জিনিসটা শিখছিলাম, তাই না? তো এখন আসো আমরা ভ্যালু বসাই। এখন আমরা এখানে ভ্যালু বসাবো। ভ্যালু কিভাবে বসাবো? যে √1.8 × 10⁻⁵ ইন্টু সি কত দেয়া আছে? সি দেয়া আছে 0.005। এই ভ্যালুটা দেয়া আছে, তাহলে এই ভ্যালু যদি আমি এখন বসাই, তাহলে এখন আমার যে ভ্যালুটা পাবো, আমি এখন এখানে কত পাবো? √1.8 × 10⁻⁵ ইন্টু 0.005 কত আসে? 3 × 10⁻⁴। 3 × 10⁻⁴। ঠিক আছে, আমি H প্লাস আয়নের ঘনমাত্রা বের করছি। ভাই H প্লাস আয়নের ঘনমাত্রা কেন বের করলেন? কারণ আমি এখন বের করব pH। pH কিভাবে করে? pH কিভাবে করব? মাইনাস লগ H প্লাস আয়নের ঘনমাত্রা। সো এখান থেকে আমি কি পাবো? মাইনাস লগ H প্লাস আয়নের ঘনমাত্রা কত? মাইনাস লগ, এই ভ্যালুটা বসাও, 3 × 10⁻⁴। তাহলে কত আসে? আসে হচ্ছে 3.52। pH পর্যন্ত বের করতে পারছি। ভাই pH পর্যন্ত কেন বের করলেন? কারণ ভাই আমি জানি আমার যদি OH আয়নের ঘনমাত্রা বের করতে হয়, তাহলে আমার POH এ যাইতে হবে। বুঝতে পারছো? সো H প্লাস আয়নের ঘনমাত্রা আমি যদি বের করতে চাই, তাহলে আমার আর কোনো ওয়ে নাই, আমার এখন যাইতে হবে কোথায়? আমার এখন যাইতে হবে POH এর কাছে। POH এর কাছে যাওয়া ছাড়া আমার কোনো ওয়ে নাই, রাইট? তাহলে আমি pH বের করে ফেলছি। এখন আমি জানি কি জানি বলো তো? আমি জানি, তোমরাও জানো আমি কি জানি। আমি জানি, হ্যাঁ, এখানে লাল কালি কে দিয়ে রাখছে? বিশ্রী একটা রংটা দেখলে মেজাজ খারাপ হয়। লাল, এটা মনে হয় সুন্দর একটা রং হয়েছে। আমরা জানি pH যোগ POH সমান হচ্ছে 14। তাহলে এখানে আমার pH এর ভ্যালু আমি পাইছি কত? 3.52। তাহলে POH এর ভ্যালু কত হবে? 14 মাইনাস 3.52। তাহলে কত আসে? তাহলে আসে হচ্ছে 14 মাইনাস অ্যান্সার আসে হচ্ছে 10.48। আমি POH এর ভ্যালু পাইছি, রাইট? এখান থেকে আমি আগাইতে থাকবো, আমি থামবো না। POH বের করে আমি থামবো না, POH পর্যন্ত আমি বের করছি। কত পাইছি? POH 10.48। এখন দেখো POH মানে কি? POH মানে হচ্ছে মাইনাস লগ OH আয়নের ঘনমাত্রা, সেটা কত? 10.48। এখন এই মাইনাসটাকে প্রথমে ওই পাশে পাঠাও, তাহলে আসে হচ্ছে লগ OH মাইনাস 10.48। এখন তোমার কি করতে হবে? এখন তোমার অ্যান্টি লগ করতে হবে, বুঝছো? লগটাকে ওই পাশে নেয়ার এরকম কোনো টার্ম নাই, অ্যান্টি লগ করতে হবে দুই পাশে। অ্যান্টি লগ করলে যেটা হবে, এ পাশ থেকে লগ চলে যাবে, এ পাশে শুধুমাত্র OH আয়নের ঘনমাত্রা এটা পড়ে থাকবে।
এ পাশে শুধুমাত্র OH আয়নের ঘনমাত্রা পড়ে থাকবে, আর ওই পাশে যেটা হবে, এই যে যে জিনিসটা আছে সেই জিনিসটা -10.48, এই জিনিসটা একটা 10 এর মাথায় চড়ে বসবে। এই পুরা জিনিসটা একটা 10 এর মাথায় পাওয়ার হিসাবে চড়ে বসবে, -10.48। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? আমি পুরোটা বলতেছি। সো যারা বুঝতেছো তারা আপাতত করো, এটা এটা এখানে শেষ করি, তারপর আমি রিপিট করতেছি। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস, তাহলে 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার -11, 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার -11 মোলার। দ্যাটস ইট, শেষ। ভেরি গুড, যারা পারছো। আচ্ছা, যারা বুঝো নাই তাদেরকে বুঝাচ্ছি, প্যারা নেই, প্যারা নিও না। বাট বোর্ডটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে কোয়েশ্চেনটা টাইপ করা, পুরো জিনিসটা হাতে লিখছি। বাহ, আমার হাতের লেখা তো সুন্দর হয়ে গেছে। আচ্ছা শোনো, তো ব্যাপারটা হচ্ছে সবাই তুলে নাও, আমি বুঝাচ্ছি। আপাতত তুলে নাও, যারা বুঝছো যারা বুঝো নাই তারা সবাই তুলে নাও, আমি যারা বুঝো নাই তাদেরকে বুঝাচ্ছি। ওকে, ঠিক আছে। তো এখন খেয়াল করো, হ্যাঁ সব সময় টেনে মাথায় চলে যাবে। এবার দেখো বুঝাই বুঝাই, এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত তো না বুঝার কোনো কারণ নাই। আমরা হচ্ছে কি, প্রথমে আমার কাছে কে কে এ যেটা, সেটা ভ্যালু দেয়া আছে। কে এ সেটা ভ্যালু দেয়া আছে, হ্যাঁ সেটা ভ্যালু দেয়া থাকবেই। দেয়া থাকুক না থাকুক মুখস্থ করে ফেলতে হবে। ওকে, সো কে এর ভ্যালু দেয়া আছে, সি এর ভ্যালু দেয়া আছে, সি হচ্ছে ঘনমাত্রা দেয়া আছে। তাইলে এখন খেয়াল করো, তাইলে হচ্ছে কি আমি এইচ প্লাস আয়নের ঘনমাত্রার ফর্মুলা, এটা আমি তোমাদেরকে আগেই শিখাইছি। তাইলে হচ্ছে বুঝাচ্ছি বুঝাচ্ছি পুরাটা আবার বলতেছি। ঘনমাত্রা, এইচ প্লাস আয়নের ঘনমাত্রার ফর্মুলা আগেই শিখাইছি, তো এখানে ভ্যালু বসায় দিছি, ভ্যালু বসায় আমি এই ভ্যালু পাইছি যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4। ওকে, এখন পিএইচ এর যে ফর্মুলা, এটা স্কুল থেকে শিখে আসার কথা, এটা স্কুল থেকে একদম শিখে আসার কথা। সো স্কুল থেকে যদি শিখে আসো তাহলে তোমরা জানো, ফারদিন ভাইও মনে হয় পড়াইছে, যে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। ওকে, এখন ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে তোমার হচ্ছে গিয়ে এই যে দেখো এখানে এখানে যে জিনিসটা আছে লগ, এই যে এই বাটনটা, হ্যাঁ এই যে লগ, এই যে এটা 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 এখন কিভাবে দেখাবো, এই লগ লেখা আছে দেখো, লগ নিচে একটা বক্স পাশে একটা বক্স, নিচের বক্সটাই 10 দাও, আর পাশের বক্সটাই হচ্ছে গিয়ে এইচ প্লাস আয়নের যে ঘনমাত্রা সেটা বসাও, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4, আর লগের সামনে একটা মাইনাস দাও। সো মাইনাস লগ এত, অ্যান্সার যেটা আসে 3.52, সেটা লিখছি, পিএইচ বের হয়েছে। তো এখন অনেকের কনফিউশন হয়ে গেছে হচ্ছে এই জায়গাটায়, অনেকের কনফিউশন তৈরি হয়ে গেছে হচ্ছে এই জায়গাটায়। অদ্ভুত, এই জায়গাটায় কনফিউশন কেন হইলো, এটা জানোস না কেন? এই জিনিসটা কিভাবে জানো না যে পিএইচ আর পিওএইচ এর যোগফল সবসময় 14 হয়, এটা কনস্ট্যান্ট, এটা হবেই, হতেই থাকবে, সারা জীবন ধরে হবে, হবেই। ঠিক আছে, ঠিক আছে, তাইলে কি হয়েছে, পিএইচ আর পিওএইচ এর যোগফল কত হবে? সব সময় 14 হবে, 14 হবেই হবে। আগে ক্লাস করা লাগবে না, পোলা পাইনি, এটা আমি ক্লাস 9-এ সেদিন পড়াইছি, ক্লাস 9-এ না ক্লাস 10-এ, ক্লাস 10-এ সেদিন পড়াইছি। তো এটা পারবা, একটু ভালোভাবে শুনো। পিএইচ আর পিওএইচ এর যোগফল সবসময় কত হবে? 14 হবে, এটা জানা কথা। তো দেখো, এখন আমি পিএইচ আমি জানি, পিএইচ আমি পাই গেছি, কত পাইছি, এই যে 3.52। 3.52 যদি পিএইচ হয়, তাহলে আমি এখন দেখো পিওএইচ এর ভ্যালু পাওয়া যাবো না? পিএইচ হচ্ছে কত? 3.52, 14 থেকে 3.52 বের করলে আমি পিওএইচ পেয়ে গেলাম। পিএইচ আর পিওএইচ সেম টাইপের জিনিস। পিএইচ যদি মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হয়, পিওএইচ হচ্ছে মাইনাস লগ ওএইচ আয়নের ঘনমাত্রা। ওএইচ আয়নের ঘনমাত্রা, বুঝতে পারছো? মাথায় ঢুকছে 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 ভাই, -3.52 আসে। পোলা পোলা পাইন, সামনে একটা মাইনাস আছে, মাইনাসটা দাও ক্যালকুলেটরে, মাইনাসটা আবার দাও, তাইলেই তো হবে। মাইনাসটা দিতে হবে তো, মাইনাস না দিলে তো মাইনাসই আসবে আনসার, মাইনাসে মাইনাসে কাটা যায়, তাই আমার প্লাস আসছে। ওকে, সো আমার পিওএইচ এর ভ্যালু আসছে কত? 10.48। ওকে, আচ্ছা এখন পিওএইচ এর জায়গায় আমি একই জিনিস লিখতে পারি, মাইনাস লগ ওএইচ আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু 10.48। এরপর আমি যেটা করছি, এই মাইনাসকে আমি ওই পাশে নিয়ে গেছি, তাহলে আমার -10.48 আসছে ওই পাশে। এই পর্যন্ত কারো কোনো আশা করি সমস্যা নাই। এইবার এই জায়গায় এসে যারা বাইরে গেছো তাদেরকে আমি বলি, শুনো, লগ
কোনো কিছুই না অ্যাকচুয়ালি, আমি যে বললাম এই যে মাইনাসে ওই পাশে নিয়ে গেছি, মাইনাস কে ওই পাশে নিয়ে যাই, তারপরে একটাকে ওই পাশে নিয়ে যায়, ভাগ হয়ে যায়, এরকম অ্যাকচুয়ালি ম্যাথের জিনিসপাতি এভাবে কাজ করে না। আমি যে তোমাকে বললাম যে আমি এই পাশে মাইনাসকে ওই পাশে নিয়ে গেছি, এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা করছি, দুই পাশে -1 দিয়ে গুণ করছি। দুই পাশে কিছু একটা করতে হয়, সব সময় উভয় পক্ষে কিছু একটা দিয়ে গুণ করতে হয়, ভাগ করতে হয়, যোগ করতে হয় বা বিয়োগ করতে হয়। সেটাই এখন আমরা বড় হয়ে বলে ওই পাশে নিয়ে গেছি। আর অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে, দুই পাশে -1 দিয়ে গুণ করা হয়েছে, বুঝছো? তারপর আমি এই লাইনটা পাইছি। এই লাইনে এসে আমি দেখতেছি এখানে একটা লগ আছে, এই পাশে একটা লগ আছে, এই লগটাকে আমি সরাইতে চাই। এই লগটাকে আমি কি করতে চাই? সরাইতে চাই। লগটাকে সরাইলে আমি শুধুমাত্র ও এই চায়নের ঘনমাত্রা পাবো, তাই না? লগটাকে সরাইতে পারলে আমি কি পাবো? ও এই চায়নের ঘনমাত্রা পাবো। বলাবেন বুঝিস, ভালোভাবে বুঝিস। তাইলে লগ সরাইতে হইলে এইবার আমার উভয় পক্ষে কিছু একটা করতে হবে। উভয় পক্ষে কি করতে হবে? কিছু একটা করতে হবে, ঠিক আছে? তো এই যে কিছু একটা, সেটা কি করতে হয়? উভয় পক্ষে অ্যান্টি লগ করতে হয়। এই ম্যাথমেটিক্যাল টার্মস আমি যাইতে চাই নাই, তাই আমি প্যারা দিতে চাই নাই। উভয় পক্ষে কি করতে হয়? অ্যান্টি লগ করতে হয়, ঠিক আছে? যেই বাটনটা দিয়ে তোমাদের লগ হয়, খেয়াল করো, যেই বাটনটায় লগ আছে, শিফট চেপে সেই বাটনটায় চাপলেই অ্যান্টি লগ হবে। শিফট চেপে ওই বাটনটায় চাপলেই অ্যান্টি লগ হবে, বুঝতে পারছো? এটা আমার জন্মদাগ, এটা আমার জন্মদাগ। এতটুকু মাথায় ঢুকছে? যেটা হচ্ছে, যেই বাটন চাপলে লগ হয়, শিফট চেপে ওই বাটনটা চাপলে অ্যান্টি লগ হবে। তাহলে আমি এই জিনিসটা এই পাশে দেখাই। তাহলে দেখো, এই পাশে আছে হচ্ছে, হ্যাঁ এটা কি, এই পাশে আছে হচ্ছে লগ। কই আমার স্লাইড চেঞ্জার? কই স্লাইড চেঞ্জার? কি খায় ফেলাইলাম? কই গেল? আচ্ছা, পাইছি পাইছি। এখানে আছে হচ্ছে লগ ও এইচ আয়নের ঘনমাত্রা, লগ ও এইচ আয়নের ঘনমাত্রা। ওই পাশে আছে -10.48। আমার এখন যেটা করতে হবে, দুই পাশে একটা কিছু করতে হবে যেন এই লগ চলে যায়। সো আমি দুই পাশে অ্যান্টি লগ করব। বাম পক্ষে যখন আমি অ্যান্টি লগ করব, এই লগ বাদ হয়ে যাবে। বাম পক্ষে আমি যখন অ্যান্টি লগ করব, এই লগ বাদ হয়ে যাবে। অ্যান্টি লগ করা মানে কি? অ্যান্টি লগ করা মানে বাম পক্ষে করলে ডান পক্ষেও করতে হবে। সো ডান পক্ষে অ্যান্টি লগ যদি নাই বুঝে, একান্তই না বুঝে, বা অ্যান্টি লগ বুঝতেছি না, সো লগ যখন সরাবা তখন মনে রাখো, তাহলে তোমরা কি বুঝো? তোমরা তো এটা বুঝো না যে লগ এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছে। সো এই লগটা যখন এই পাশ থেকে চলে যাবে, ওই পাশে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, এখানে যাই আছে, এখানে যেটাই আছে, সেটা হচ্ছে 10 এর মাথায় চড়ে বসবে। সব সময় 10 এর মাথাতেই চড়বে। হ্যাঁ, অনেকে বলবে হ্যাঁ সবসময় কি 10 এর মাথায়? হ্যাঁ, সবসময় 10 এর মাথাতেই চড়বে, বুঝতে পারছো? তাহলে এই যে 10 এর মাথায় -10.48 চলে বসবে, তাহলে এই পাশে কি থাকবে? 10⁻⁻10.48। মাথায় ঢুকছে? যারা বুঝো নাই তাদের জন্য আরেকটা জিনিস দেখা, লেটস সে আমার আসলে হচ্ছে লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, ওই পাশে আসলে হচ্ছে 0.05, কথার কথা, -0.05, সামনে একটা মাইনাস আছে ধরো। তাহলে এখন আমি এই পাশে আমি লগটাকে সরাইতে চাইতেছি, তাহলে এই পাশ থেকে লগ সরে গেছে, তাহলে ওই পাশে যেটা আছে -0.05, এটা হচ্ছে 10 এর মাথায় চড়ে বসবে পাওয়ার হিসাবে, বুঝছো? আচ্ছা, যদি এমন হইতো যে লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু ছাগল, ছাগল, তাইলে আমার হচ্ছে এই পাশ থেকে লগ সরাইতে হইলে ওই পাশে এই ছাগলটা 10 এর মাথায় চড়ে বসতো, বুঝছি? সো এখানেও দেখো এটাই হয়েছে, লগ আমি যখন এই পাশ থেকে সরাইতে চাইছি, ওই পাশে যেটা আছে সে 10 এর মাথায় চলে বসছে। সো -10.48, সো অ্যান্সার যেটা সেটাই। ক্যালকুলেটরে অ্যান্টি লগ লেখা থাকে না, এই জন্যই বলতেছি অ্যান্টি লগ বুঝতে হবে না। এক পাশ থেকে যখন লগ সরাবা, আরেক পাশে যেটা আছে ওইটা 10 এর মাথায় চড়াই দিবা, শেষ। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছো? এখানে দেখো, লগ এপাশ থেকে লগ সরাইছি, এটারে 10 এর মাথায় চড়াই দিছি, এই পাশ থেকে লগ সরাইছি, ছাগলের 10 এর মাথায় চড়াই দিছি, দ্যাটস ইট। বুঝছো? এই তো সহজ। সবাই বুঝছি? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে এবার নেক্সট ম্যাথে যাই। আমরা হচ্ছে একটা অনেক কঠিন ম্যাথ করে ফেলছি, তো এটার পর আর বাকি সব ম্যাথই একদম লুথা মনে হবে। সো হ্যাঁ, কে এ কি কনস্ট্যান্ট? হ্যাঁ, 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 আমি ফর্মুলাগুলো কিন্তু একসাথে লিখে দিছি। এই যে দেখো, ক্ষারের জন্য ফর্মুলাগুলো, এই যে এখানে অ্যাসিডের ফর্মুলাগুলো লিখে দিছি তো। ওকে, তাহলে নেক্সট ম্যাথে গেলাম।
এবার হচ্ছে আমরা হচ্ছে এখন পরের ম্যাথে যাচ্ছি। পরের ম্যাথে হচ্ছে একটু প্যারা দিব। তোমরা কি পিপিএম নিয়ে তোমাদের আইডিয়া আছে? পিপিএম নিয়ে আইডিয়া আছে তোমাদের? হ্যাঁ 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 হ্যাঁ, কে কনস্ট্যান্ট, হ্যাঁ। পিপিএম নিয়ে আইডিয়া আছে তোমাদের? পজিটিভ মান থাকে তাহলে যেটাই থাকবে ভাই, আবার বলতেছি, পজিটিভ থাকুক নেগেটিভ থাকুক, আমি তো বললাম ছাগল যদি থাকে ছাগল টেনে মাথায় চড়াই দিবি, দেখছি। ছাগল পাগল হাতি ঘোড়া পজিটিভ ছাগল নেগেটিভ ছাগল যেই ছাগলই থাকুক তারই টেনে মাথায় চড়াই দিবি, ওই পাশে যেই থাকবে তারই টেনে মাথায় চড়াই দিবি, দ্যাটস ইট। বুঝছো? ওকে, আশা করি বুঝতে পারছো। লুথা মানে হচ্ছে, ক্রিকেট খেলছো কখনো? ক্রিকেট খেলার সময় হচ্ছে কতগুলো বোলার থাকে, আমাদের সময় ছিল। বল করতো সে, এমনই বল করতো ওই পাশে যদি একটা ছাগলও দাঁড়ায় থাকে সেও ছয় মারতো, এমনই বোলার। এগুলা বোলারকে আমরা বলতাম হচ্ছে লুথা বোলার। হ্যাঁ, ও বল করলে সবাই ছয় মারে, ছাগলও ছয় মারে পাগলেও ছয় মারে সবাই ছয় মারে ওর বলে। তো এগুলা বোলারকে বলে হচ্ছে লুথা বোলার। ওকে, ঠিক আছে। সো এই ম্যাথ গুলাও হচ্ছে সেরকম লুথা ম্যাথ, সবাই পারে। আসো এবার হচ্ছে গিয়ে আমরা পিপিএম নিয়ে একটা আইডিয়া নেই। পিপিএম নিয়ে আইডিয়া নেই, পিপিএম 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 পিপিএম। পিপিএম 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 পিপিএম। আচ্ছা, দেখি দেখি কি বা এমন হবে যে কোয়েশ্চেনটা লেখো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে? ওকে, 50 ppm। এটা আসলে আমার বানানো ম্যাথ, অ্যান্সার মিলবে নাকি আমি জানিও না। CH3, এটা হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে প্রশ্ন, বলছে হচ্ছে গিয়ে এত সেন্টিগ্রেড তাপমাত্রায় পঞ্চাশ ppm CH3COOH এর ঘনমাত্রা কত? না না, ঘনমাত্রা না, পিএইচ কত এটা তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, সো জিনিসটা খেয়াল করো, আমরা জানি CH3COOH এটা কে এ যেটা আছে সেটা ভ্যালু আমাদের মুখস্থ, আমরা একদম পাগলের মতো মুখস্থ করে ফেলছি, সেখানে আমাদের কোনো প্যারা নেই। বাট আমাদের ঘনমাত্রা লাগে, সে ঘনমাত্রাটা দেয়া আছে, এমন বেয়াদবের মতো ঘনমাত্রা দেয়া আছে, এই ঘনমাত্রা দেয়া না দেয়া একদম সেম কথা। ঠিক আছে, এখন হচ্ছে আমরা প্যারা খাই গেছি, ধ্যাত এইভাবে কেন ঘনমাত্রা দেয়া, তাই না? ভাল লাগতেছে না এইভাবে ঘনমাত্রা দিতে। সো আসো আমরা একটু বুঝি যে পিপিএমটা কি। খুবই সহজ, খুবই সহজ, একটু জাস্ট মন দিয়ে শুনো বুঝে যাবা, খুবই সহজ। আমাকে পাঠাইছে সব কঠিন ম্যাথ গুলা করাইতে, তাই কোথায় একটু সহজ, হ্যাঁ এতক্ষণ সহজ ম্যাথই করাইছে। ওকে, হোয়াট এভার। সো পিপিএম মানে বুঝো, পিপিএম মানে হচ্ছে, লিখে নাও, ফুল ফর্ম লিখে নাও ফার্স্টে, সেটা হচ্ছে পার্টস পার মিলিয়ন। ঠিক আছে, লেখা হয়েছে? আচ্ছা, তো দেখো পার্টস পার মিলিয়ন এটার মানে কি? এটার মানে হচ্ছে, মাথায় রাখবা যে কোনো কিছু যদি তোমাকে কখনো দেয়া থাকে এভাবে যে 1 ppm, এটার মানে বুঝবা এটা হচ্ছে একটা ঘনমাত্রা। ppm একটা কিসের একক? ঘনমাত্রার একক। এটার মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার
লিটার। 1 লিটারে 1 মিলিগ্রাম আছে। 1 ppm বলতে বোঝায় 1 মিলিগ্রাম পার লিটার। তোমরা যেমন এতদিন শিখছো না যে 1 মোলার 1 মোলার মানে কি 1 মোল পার লিটার, সেরকম ppm ও আরেকটা ঘনমাত্রা যেটা মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। 1 ppm মানে বোঝায় হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। বুঝতে পারছো? এতটুকু বুঝছো? তাহলে এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো তোমাকে কত দিচ্ছে, তোমাকে কত ppm দিচ্ছে, তোমাকে দিচ্ছে হচ্ছে 50 ppm। তাহলে 50 ppm মানে কি? 50 ppm মানে হচ্ছে 50 ppm মানে হচ্ছে যে আচ্ছা এখানে হচ্ছে লিখি সলিউশন 50 ppm, এটার মানে হচ্ছে 50 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এখন আরো বড় করে লিখবো, এটা দেখা যায় না। তো দেখো বুঝো বুঝো বুঝো। তো যেটা হচ্ছে যে 50 ppm মানে 50 মিলিগ্রাম পার লিটার। এটা কে আছে? CH3COOH। আমার কাছে ঘনমাত্রা লাগে হচ্ছে মোল পার লিটারে। কোন কোন এককে লাগে? মোল পার লিটারে। তাহলে খেয়াল করো 50 মিলিগ্রাম পার লিটার আছে, এটাকে আমি কিন্তু এভাবে লিখতে পারি, উপরে আছে হচ্ছে 50 মিলিগ্রাম, নিচে আছে হচ্ছে 1 লিটার। আমার কি লাগবে? মোল পার লিটারে লাগবে, রাইট? সো উপরে মোল লাগবে, নিচে লিটার লাগবে। নিচেরটা কিন্তু নিচে ঠিকই আছে, আমার জাস্ট উপরে যে মিলিগ্রাম আছে সেই মিলিগ্রামকে এখন আমার মোলে নিয়ে যেতে হবে কোনোভাবে, দ্যাটস ইট। এতটুকুই আমার কাজ, এতটুকুই আমার কাজ, আর কোনো কাজ নাই। এতটুকু কাজ যদি করতে পারি আমার জীবন সহজ, সব সহজ, একদম সবকিছু সুন্দর হয়ে যাবে, সব কিছু সুন্দর হয়ে যাবে। তাহলে খেয়াল করো, তাহলে বুঝো যে এখানে কি দেয়া আছে? 50 মিলিগ্রাম। মিলিগ্রাম থেকে আমি যদি এখন মোলে যেতে চাই তাহলে কি করতে হবে পোলাপাইন? তোমরা এটা শিখছো, রাইট? তোমরা এটাও শিখছো যে তোমরা জানো মোল সংখ্যা n ইকুয়ালস টু W/m। W/m, যে এইখানে ডাব্লিউটা কি? ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে ভর। গ্রাম এককে ভর ডাব্লিউ। আর এমটা কি? এম হচ্ছে কি আণবিক ভর। এম কি? এম হচ্ছে আণবিক ভর, রাইট? আর এন কি? এন হচ্ছে মোল সংখ্যা। এতটুকু বুঝতে পারছো? সো এই যে এখানে যে ফর্মুলাটা আছে সেখানে তুমি বুঝতেই পারতেছো সেটা কি? সেটা হচ্ছে যে তুমি যদি গ্রাম এককে ভরকে আণবিক ভর দিয়ে ভাগ দাও তাহলে তুমি মোল এককে পেয়ে যাবা, দ্যাটস ইট, রাইট? তাহলে এখন বুঝো, এখন বুঝো উপরে আছে হচ্ছে কি তোমার যদি 50 মিলিগ্রাম থাকে, মিলিগ্রাম কে আছে? CH3COOH। সো 50 মিলিগ্রাম CH3COOH যদি তোমার কাছে এখন থাকে তাহলে তুমি কি করবা? প্রথমে যেটা করবা সেটা হচ্ছে 50 মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করে 50 গ্রাম বানায় ফেলবা। মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করে প্রথমে আমি হচ্ছে বানাইছি গ্রাম। এতটুকু বুঝছি? মিলিগ্রামকে কি করছি? 50 দিয়ে ভাগ করছি, আমি বানাইছি হচ্ছে গ্রাম। এরপর হচ্ছে কি করব? এই যে এটা কত আসে? এটা আসে হচ্ছে 0.05 গ্রাম CH3COOH। এখন দেখো আমি কিন্তু গ্রাম এককে ভর পেয়ে গেছি। আমি কি পেয়ে গেছি? গ্রাম এককে ভর পেয়ে গেছি। আমার এখন জাস্ট লাগবে আণবিক ভরটা লাগবে। CH3COOH যে আছে ওর আণবিক ভর কত? ওর আণবিক ভর কত? একটা কার্বন আছে, বের করো, আসো দেখি বের করি। CH3COOH ওর আণবিক ভর কত হবে? ওর আণবিক ভর হবে হচ্ছে এই যে এখানে কার্বন আছে হচ্ছে 12, যোগ হাইড্রোজেন কত আছে? 3টা, 1 × 3 প্লাস কার্বন আছে কত? 12 প্লাস অক্সিজেন আছে 2টা, 12 × 2 প্লাস হাইড্রোজেন আছে একটা, কত আসে? 12 যোগ 3 15 যোগ 24 নাকি? না না সরি, অক্সিজেন 12 × 2 কেন লিখছি? অক্সিজেন হচ্ছে 16 × 2। সো 12 আর 4 16, 16 আর হচ্ছে 3 48, 48 আর 12 কত হয়? 48 আর 12 হয় 50, 60। CH3COOH আসে কত? 60, আণবিক ভর আসে হচ্ছে 60। তাইলে খেয়াল করো আমার কাছে হচ্ছে গ্রাম এককে ভর আছে, গ্রাম এককে ভর। আসো এখন আমরা বের করি মোল এককে ভর কত। n = হবে হচ্ছে 50 W/m, রাইট?
সো ডাব্লিউ কত পাইছি, গ্রাম এককে ভর কত পাইছি, 0.05, 0.05, আর হচ্ছে মোল আণবিক ভর কত পাইছি, 60। তাহলে কত আসে দেখো, 0.05 বাই 60 আসে হচ্ছে 8.33 10 টু দি পাওয়ার -4 মোল। এটা কি বুঝতে পারছো? এতটুকু কি মাথায় ঢুকছে? 58 আসছে, 58 কেন আসবে ও মা? আচ্ছা 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 ঠিক আছে, আরো বড় করতেছি আরো বড় বড় করে লিখতে। হ্যাঁ অভ্যাস নাই তো, আমি তো এইভাবেই লিখি ভাইয়া সবসময়। আচ্ছা লিখতেছি আরো বড় করে। আচ্ছা বুঝতে পারছি, এতটুকু মাথায় ঢুকছে। হ্যাঁ তাইলে হচ্ছে দেখো, আমার কাছে আমি এখন যেটা পাইলাম যে 50 মিলিগ্রাম CH3COOH মানে এত মোল CH3COOH। বুঝতে পারছো? সো 50 মিলিগ্রাম CH3COOH মানে এত মোল CH3COOH। তাহলে আমি কি এখানে লিখে দিতে পারি না? আমি এখন এখানে এটা লিখে দিতে পারি না যে 8.33 into 10 to the power -4 মোল পার 1 লিটার। এটা লেখা যায়? এটা কি লেখা যায় বাচ্চারা? অবশ্যই লেখা যায়, অবশ্যই লেখা যায়। তাহলে আমি পেয়ে গেছি, কিন্তু কি পেয়ে গেছি, 8.33 into 10 to the power -4 মোল পার লিটার এককে পেয়ে গেছি। সো পিপিএম থেকে আমি মোল পার লিটার এককে কনভার্ট করে ফেলছি, এটাই আমার সি। এটাই হচ্ছে আমার সি। বুঝছি? আমি সি পেয়ে গেছি, আমি সি পেয়ে গেছি। সি যদি আমি পেয়ে যাই তাহলে তো আমার জীবন এত সুন্দর, কারণ আমি কে এ জানি। তাইলে আমার পিএইচ বের করতে হবে। পিএইচ এর জন্য আমার যেটা লাগবে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তো এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত, রুট ওভার অফ কে এ ইন্টু সি। কে এ কত বলো মুখস্থ, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ইন্টু 8.33 ইন্টু 10 টু দি পাওয়ার -4। বুঝছো 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 বুঝছো? আচ্ছা শেষ। দেখো এখন কত আসে, উপরে আসে হচ্ছে রুট ওভার অফ 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ইন্টু 8.33 ইন্টু 10 টু দি পাওয়ার -4। আসলো না কেন, 8.33, তাহলে আসছে হচ্ছে 1.22 ইন্টু 10 টু দি পাওয়ার -4 এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে পিএইচ কত আসে, পিএইচ আসে হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, মানে হচ্ছে মাইনাস লগ কত, কত দেয়া আছে, যেটা দেয়া আছে ওইটাই। 1.22 ইন্টু 10 টু দি পাওয়ার -4 আসে হচ্ছে 3.91, 3.91। কি সবাই পারছো? আরে ফারজানা পারছে, তারিন চৌধুরী তানহা পারছে, ভেরি গুড। ভাই রে ভাই, কি অসাধারণ স্টুডেন্ট, একদম একের স্টুডেন্ট এক একটা। ক্যালকুলেশনের স্লাইডটা দিয়েন ভাইয়া, ক্যালকুলেশনের স্লাইড ডিলিট করি না ভাইয়া, থাকবে, প্যারা নেই। বুঝছো? অসাধারণ। হ্যাঁ আমরা দুইটা নতুন টাইপের ম্যাথ শিখে ফেলছি, এরকম চাঙ্গা ভাঙ্গা টাইপের ম্যাথ করতে করতে আমরা অনেক কিছু শিখে ফেলছি, রাইট? আমি একটু তোমাদের কাছে একটা পোল দিই। ভাই আমি এখনই ক্লাস এন্ড করে দিচ্ছিলাম পোল দিতে গিয়ে। একটা ইয়েস নো পোল দিই, তোমরা বুঝছো নাকি আমাকে একটু বুঝলে জানাও, ইয়েস দিও।
এত কম কেন? যারা বুঝো নাই তারা কোন জায়গাটা বুঝো নাই একটু বলবা, আমি একটু হেল্প করি তোমাদেরকে, একটু তোমাদেরকে হেল্প করি, হেল্প করতে চাই আমি, কিন্তু বলতে হবে কোন জায়গাটা বুঝো নাই। আচ্ছা অনেকে বুঝছো, বাট যারা বুঝো নাই তারা একটু আমাকে বললো যে কোন জায়গাটা বুঝো নাই। হ্যাঁ, তো আমরা হচ্ছে একটা ম্যাথ করছি, দুইটা ম্যাথ করছি, তিনটা ম্যাথ করছি, আমরা হচ্ছে এবার হচ্ছে স্লাইডে একটু সিকিউ দেখবো, এখান থেকে সিকিউ কিভাবে আসে। তো আসো সিকিউ দেখি। প্রথমে বলছে যে এ দ্রবণের পিএইচ এর মান কত। এ একটা দ্রবণ, বলছে এ দ্রবণটাই পিএইচ এর মান কত, যেখানে কে দেয়া আছে 1.8 ইনটু 10⁻⁵, এটা সিকিউতে আসছে। হ্যাঁ, সিকিউতে এ দ্রবণ গ নাম্বারে যেটা আসে সেটা। সো এ দ্রবণের পিএইচ চাইছে। সো এ দ্রবণে দেখো কি কি দেয়া আছে। এ দ্রবণে দেয়া আছে হচ্ছে 0.1 মোলার, এখানে ঘনমাত্রা দেয়া আছে হচ্ছে 0.1 মোলার, এই ঘনমাত্রা দেয়া আছে। সো এখন আমরা জানি H প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে আলফা সি, আমরা এটা শিখি নাই, আমরা এভাবে করি না, আমরা এত এত পেঁচাইতে পারবো না, আলফা ফালফা এত বাই করতে পারবো না। দেখ এত কষ্ট করে নাকি মানুষ। আমরা কি করব, আমরা হচ্ছে ডিরেক্ট আমাদের ফর্মুলায় যাব, সেটা কি H প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে রুট ওভার অফ কে এ সি, রাইট? আমরা হচ্ছে এই ফর্মুলা শিখছি, ঠিক আছে? বলছে 50 মিলিগ্রাম থেকে মোল বের করা বুঝি নাই, খুবই 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 কষ্টের কথা। 50 মিলিগ্রাম থেকে যারা মোল বের করা বুঝো নাই, 50 মিলিগ্রাম, দেখো 50 মিলিগ্রাম থেকে প্রথমে গ্রামে নিছি, 50 মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করছি করে গ্রামে নিছি, ঠিক আছে? এখন যদি তোমাকে গ্রাম এককে ভর দেয়া থাকে তাহলে মোল এককে ভর বের করতে পারো না। এই যে গ্রাম এককে ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল এককে ভর পাওয়া যায়। আবার বলতেছি, গ্রাম এককে যে ভরটা পাইছো সেটাকে মোল একক আণবিক ভর দিয়ে যদি ভাগ করো তাইলে হচ্ছে কি মোল এককে ভর পাবা। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, এম হচ্ছে মোল এককে ভর, এই যে দেখো মোল সংখ্যা লিখে দিছে, পুরো ফর্মুলা লেখা আছে এখানে, কোনটা মানে কি না কি সবই বলা আছে। তাহলে দেখো মোল সংখ্যা হচ্ছে এম, তাহলে ডাব্লিউ হচ্ছে গিয়ে গ্রাম এককে ভর, নিচে লাগে হচ্ছে আণবিক ভর। তাহলে আমি 50 মিলিগ্রাম CH3COOH 50 কে আমি গ্রামে নিছি, গ্রাম থেকে এখন আমি কি করব, গ্রামকে আমি ওই যে আণবিক ভর, এই যে CH3COOH এর আণবিক ভরও বের করছি 60, সব ভেঙে ভেঙে দেখাইছি ভাই, সব ভেঙে ভেঙে দেখাইছি। এরপর আর কি করবো বল, এরপর আর কি করব বল, সেটা হচ্ছে যে এই যে দেখো 60 হচ্ছে CH3COOH, এটা হচ্ছে 60 আসছে হচ্ছে এর আণবিক ভর, তাহলে গ্রাম এককে ভর 0.05, সেটাকে আণবিক ভর দিয়ে ভাগ করছি, ভাগ করে হচ্ছে আমি মোল এককে পেয়ে গেছি, দেখছি শেষ। ওকে, সো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আমার হচ্ছে কেমন কি হবে ফর্মুলা, রুট ওভার অফ কে এ সি। তাহলে কে দেয়া আছে, কত দেয়া আছে, রুট ওভার অফ 1.8 ইনটু 10⁻⁵, সি কত দেয়া আছে, সি দেয়া আছে হচ্ছে 0.1। আমার কাছে চাইছে কি, পিএইচ চাইছে। সো এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বের করো, কত আসে। এইচ প্লাস আয়নের ঘনমাত্রা আসে হচ্ছে রুট ওভার অফ 1.8 ইনটু -5 ইনটু 0.1, কত আসে 1.34 ইনটু 10⁻³ 1.34 ইনটু 10⁻³ বলা ভাই। এবার হচ্ছে আমার কাজ হচ্ছে পিএইচ বের করা, পিএইচ বের করা। পিএইচ কি, মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, সো মাইনাস লগ 1.34 ইনটু 10⁻³ 1.34 ইনটু 10⁻³ কত আসে দেখ, তাড়াতাড়ি 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 দেখ, মাইনাস লগ 10 ইনটু এখানে হচ্ছে অ্যান্সার 2.87 নাকি 2.87। এই পোলা ভাই পারতেছে না কেন, বুইরা হয়ে গেছি, তারপর আমি ওদের আগে করতেছি, ওরা শেষ করতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, লুথা প্রো ম্যাক্স বল, আর পারস না, পারতেছস না, অ্যান্সার তো বলতে পারতেছস না, খালি বলতে থাক লুথা। এটা হচ্ছে একটা সমস্যা। এই যে আমি যে বললাম এই টাইপের ম্যাথ আসলে প্রথমে 5 মিনিট নাচবা, তারপর অ্যান্সার করবা, বাট এই কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে বাসা থেকে নাচা শুরু করে দেয়, পরীক্ষা হলে নাচতে বলছি, বাসা থেকে নাচা শুরু করতে বলি না, বাসা থেকে এটা ম্যাথ এটা করবো না, দেখ লুথা, বাদ করবো না, পরীক্ষা হলে এমনি পারবো, অটো অটো পারবো, বাদ সহজ, পারবো 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 করে বাসা থেকেই যখন নাচা শুরু করে, পরীক্ষা হলে গিয়ে কান্না বাইর হয়ে যাবে, কিন্তু তখন তখন কান দিস বসে বসে, শেষ। এবার হচ্ছে এখানে বলছে এ ও বি দ্রবণের মিশ্রণের প্রকৃতি পিএইচ গণনার মাধ্যমে বিশ্লেষণ করো, এটা পারবা না, এটা বাফার দ্রবণ যখন পড়াবো তখন শিখাবো, না এটা বাদ।
এরপর বলছে উদ্দীপককে এ পাত্রের দ্রবণে পিওএইচ হিসাব করো। এ পাত্র কই? এ পাত্র কই? এ পাত্র উপরেরটা। আচ্ছা, এই দ্রবণের পিওএইচ হিসাব করতে বলছে। আচ্ছা ঠিক আছে, এটার একটু পিওএইচ হিসাব করে আসো। হ্যাঁ, তোমাদের পিওএইচ এর ক্লাস কি হয়েছে? যদি হয়েও থাকে বা যদি নাও হয়ে থাকে, আচ্ছা করে দেখাই আসো। তো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে তোমাদেরকে দেয়া আছে এটা দেয়া আছে, ঠিক আছে? তো এখন দেখ 0.05 মোলার H2SO4 তোমাদেরকে দেয়া আছে। তাহলে এখন হচ্ছে ভাইয়া আগের স্লাইড, এই আগের স্লাইড নাও, আগের স্লাইড দিলাম তোমাকে। বলে ভাই আজকে একটা গান শোনাবেন, কথাই বলতে পারতেছি না, তার শখ দেখলে আমার কানটা বাইরে হয়ে যায়। হইছে? আচ্ছা আগাই, আসো। তো যেটা বলতেছিলাম, এটা লাস্ট ম্যাথ, এটা করাবো না। এত পড়ার দরকার নাই, এত পড়ে কি হবে? আচ্ছা, তো খেয়াল করো, এখানে বলছে হচ্ছে 0.05 মোলার H2SO4, এটা হচ্ছে একটা কি দেয়া আছে? এটা হচ্ছে একটা দ্রবণ দেয়া আছে। পিএইচ এর ক্লাস হয় না, পিএইচ তো বাই করতেছো উড়া ধুরা, এতক্ষণ ধরে তো পিএইচ সবই করতেছো, তাহলে কি আসে যায়? তাহলে কি আসে যায়? আচ্ছা প্রশ্ন দেখো, আগে প্রশ্ন তুলে নাও। পিএইচ করতেছো না, খালি গ নাম্বারটা তুলো, খালি গ নাম্বার তুলো। ঘ নাম্বার বাদ, বাফার দ্রবণ পারো না তোমরা এখনো। ঘ নাম্বার বাদ। কে বলে নেক্সট স্লাইড? আগের স্লাইড, আমি কোন স্লাইডে যাব? আচ্ছা আগে প্রশ্ন তুলে নাও। প্রশ্ন দেখছো, দেখা হয়েছে, হয়েছে হয়েছে হয়েছে, এবার আগাই, এবার আগাই। তো আগাইতে গেলে আমি এখন যেটা দেখবো, 0.05 মোলার H2SO4 এই দ্রবণটার পিওএইচ বের করতে বলছে। কি বের করতে বলছে? পিওএইচ বের করতে বলছে। আগে আমরা পিএইচ বের করবো, তাইলেই হবে। পিএইচ বের করতে পারলেই সব বের করতে পারবো। তাহলে এখন আমি তোমাদের কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই জিনিসটা কি তোমরা জানো? H2SO4 একটা শক্তিশালী অ্যাসিড, ও কিন্তু কোনো দুর্বল অ্যাসিড না। ওকে কিন্তু লুথা ভাবলে চলবে না ভাইয়া, সরি। ও কিন্তু একটা শক্তিশালী অ্যাসিড। ও হচ্ছে বিয়োজিত হবে, পুরাই বিয়োজিত হবে। ও কোনো উভমুখী চিহ্ন ফিহ্ন নাই। এত উভমুখী পূর্বমুখী ও বুঝে না, ও একদম একমুখী চিহ্ন বুঝে। ও পুরাই বিয়োজিত হবে। তাহলে বিয়োজিত হয়ে যেটা হবে, বিয়োজিত হয়ে তোমার SO4 2- উৎপন্ন হবে আয়ন, আর হচ্ছে তার সাথে দুইটা H+ আয়ন উৎপন্ন হবে। এটা ইম্পর্টেন্ট, দুইটা H+ আয়ন উৎপন্ন হয়, মানে হচ্ছে সামনে একটা 2 আছে। এই সামনে 2 থাকাটা অনেক কিছু চেঞ্জ করে দেয়, অনেক কিছু একটা ব্যাপার আছে এই সামনে 2 থাকাটা। সামনে সামনে যে সংখ্যা আছে সেটার ভ্যালু আছে। ভ্যালুটাকে একটু বুঝাই। এটার সামনে কোনো সংখ্যা আছে? নাই, তার মানে 1 আছে। এটার সামনে কোনো সংখ্যা আছে? নাই, তার মানে 1 আছে। এটার মানে কি? মানে হচ্ছে এটা যদি, এটা যদি 1 মোল বিক্রিয়া করে, এটা যদি 1 মোল বিয়োজিত হয়, তাহলে এটা উৎপন্ন হবে 1 মোল। সামনে যে সংখ্যা আছে তত মোল, ঠিক আছে? আর এটার সামনে কত আছে? 2 মোল না? তাইলে এটা হবে হচ্ছে 2 মোল। বুঝতে পারছো? বুঝতে পারছো? এতটুকু মাথায় ঢুকছে? আমি আবার বলতেছি, সামনে যে সংখ্যা আছে তত মোলই উৎপন্ন হবে। দেখো এটা বিয়োজিত হয়েছে কত মোল, সামনে যত সংখ্যা আছে তত। এখানে যদি সামনে 5 থাকতো তাহলে 5 মোল লিখতাম। এখানে সামনে কত আছে? এখানে আছে 1। এখানে যদি 3 থাকতো 3 মোল লিখতাম। এখানে যদি 2 থাকতো, 2 আছে, আমি 2 মোল লিখছি। হ্যাঁ, এটা সলিউশন। এটা সলিউশন, বুঝতে পারছি? এতটুকু মাথায় ঢুকছে? সলিউশন লেখাটা খুবই বাজে হয়েছে, হোয়াট এভার। হ্যাঁ, চোখে ব্যথা করতে থাকে। ওকে, বুঝছি। সো দেখো, এখন হচ্ছে গিয়ে সামনে 1 মোল আছে, 1 মোল আছে, 1 মোল আছে, কিন্তু আমি মোল নিয়ে লিখবো না, আমি ঘনমাত্রা নিয়ে লিখবো। তাহলে এটা যদি আস্থা হয় হচ্ছে 1 মোলার, এটার ঘনমাত্রা হবে 1 মোলার, এটার ঘনমাত্রা হবে হচ্ছে 2 মোলার। বুঝছি? সো এইটার ঘনমাত্রা যদি হয়, এটার ঘনমাত্রা যদি হয় 0.05 মোলার, যেটা দিয়ে দিছে কোশ্চেনে H2SO4 এর ঘনমাত্রা, এটার ঘনমাত্রাও হবে 0.05 মোলার, এটার ঘনমাত্রা হবে 2 ইন্টু 0.05 মোলার। সবাইকে বুঝছি? সবার মাথায় ঢুকছে? তাইলে খেয়াল করো, তাইলে এখন আমি যেটা লিখবো সেটা হচ্ছে H+ আয়নের ঘনমাত্রা,
H2SO4 দ্রবণটায় H প্লাস আয়নের ঘনমাত্রা কত আসে? H প্লাস আয়নের ঘনমাত্রা আসে হচ্ছে 2 ইন্টু 0.05 মোলার। তাহলে কত আসে? হচ্ছে 0.1 মোলার। বুঝছি কত আসে? 0.1 মোলার আসে। তাহলে এখন বের করে, এখন তো এটা এটা তো এখন হয়ে গেছে একটা চূড়ান্ত, কি বলবো, চূড়ান্ত সহজ একটা ম্যাথ। এখন হচ্ছে আমরা বের করব পিএইচ। প্রথমে বের করব পিএইচ। পিএইচ কত? পিএইচ হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে কত হচ্ছে? মাইনাস লগ 0.1। তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে 1। এটার ভ্যালু আসবে 1। এখন আমরা জানি পিএইচ যোগ পিওএইচ সবসময় কত হয়? 14 হয়। তাহলে পিওএইচ এর ভ্যালু কত আসবে? পিএইচ এর ভ্যালু 14 থেকে বিয়োগ করে দাও, 14 মাইনাস 1 আসবে হচ্ছে 13। বুঝছো? আউচ, পায়ে অনেক জোরে ব্যথা পাইছি। আউ, আল্লাহ। ওকে, হ্যাঁ বুঝছি। সবাই, সবার মাথায় ঢুকছে? মাথায় ঢুকে যাওয়া উচিত, এটা মাথায় ঢুকে যাওয়া উচিত। সবার মাথায় ঢুকছে? আশা করি বুঝছো, আশা করি কোনো প্যারা হয় নাই, সহজ লাগছে। তো এই তো, আসো পরেরটা দেখি। এটা পারছি, এটাও বাফারের ম্যাথ, এটা আমরা শিখবো না। বলছে উদ্দীপকে এক্স দ্রবণের পিএইচ বের করো। এক্স দ্রবণ, এটা তো একদম প্রথমটাই, এটা তো প্রথমটাই দিছে, ঘনমাত্রাও সেম, কে এও সেম, তাহলে পিএইচ কত আসবে? যা ছিল প্রথমবার ওইটাই আসবে, 3.37। ওকে, ঠিক আছে। সো দেখো, এগুলা থেকে এগুলাই প্রশ্ন আসে। সো বাফার দ্রবণ আসে আর হচ্ছে এটা মিলায় আসে। সো আমরা 2-3 ক্লাস পরে বাফার দ্রবণ পড়বো। সো বাফার দ্রবণ পারলে আমরা হচ্ছে পুরো সিকিউ অ্যান্সার করার মতো ক্যাপাবিলিটি অর্জন করে ফেলবো। বুঝতে পেরেছো? আচ্ছা, AB2 একটা মিশ্র অ্যানহাইড্রাইড সংজ্ঞা সহ, সমীকরণ সহ ব্যাখ্যা করে লাগবে না। আর হচ্ছে মিশ্র অ্যানহাইড্রাইড, এটা তো এই চ্যাপ্টারের না। বিয়োজন মাত্রা 3% বৃদ্ধি হবে, এটা কেপিকেসি এর ম্যাথ। কেপিকেসি এর ম্যাথ, কেপিকেসি এর ম্যাথ আশা করি তোমাদেরকে করানো হয়েছে। কেপিকেসি নিয়ে এখন আমি প্যারা খাবো না, তো কেপিকেসি দেখাচ্ছি না। আর হচ্ছে পরে দেখাবো না, যদি তোমাদের দরকার হয়। এ পাত্রের দ্রবণের পিএইচ বের করো। এ পাত্রের দ্রবণে খেয়াল করো, এ পাত্রের দ্রবণে এবার কিন্তু অন্য জিনিস দেয়া আছে। এ পাত্রের দ্রবণে এবার হচ্ছে কি তোমার হচ্ছে ঘনমাত্রা দেয়া নাই, এবার দেয়া আছে হচ্ছে বিয়োজন মাত্রা, আলফা দেয়া আছে, আলফা দেয়া আছে। আর কি দেয়া আছে? আর দেয়া আছে হচ্ছে কে এ, আলফা দেয়া আছে, আর হচ্ছে কে এ দেয়া আছে, ঘনমাত্রা দেয়া নাই। এখন হচ্ছে গিয়ে এখন 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 আমরা কি করব বলো? এখন আমরা কি করব বলো? আমরা তো এটা জানি, রাইট? আমরা তো এটা জানি না, পি কে না কে এ সমান কি? আলফা স্কোয়ার সি। এখান থেকে সি এর ভ্যালু বের করে নাও। এখান থেকে কি বের করে নিবা? সি এর ভ্যালু বের করে নিবা। ঠিক আছে, সি এর ভ্যালু বের করে নিবা, কারণ এমন কোনো ফর্মুলা নাই যেটা সি লাগবে না। তো এখানে দেখো কে এ দেয়া আছে, কে এ কত দেয়া আছে? এটা দেয়া আছে। আলফার ভ্যালু কত দেয়া আছে? 5%। 5% মানে 0.05। 5% মানে কত দেয়া আছে? 0.05 দেয়া আছে। হ্যাঁ, সো আলফার ভ্যালু দেয়া আছে হচ্ছে 0.05। এটা হচ্ছে আলফার ভ্যালু দেয়া আছে। কে এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 1.75 ইনটু 10⁻⁻5, এটাও দেয়া আছে। তাহলে এখান থেকে সি এর ভ্যালু বের হবে না, এখান থেকে সি এর ভ্যালু বের করতে পারবা না। সো সি এর ভ্যালু যদি বের করতে পারো, তাইলে হচ্ছে সি এর ভ্যালু ধরো বের হয়ে গেছে। তোমার হচ্ছে কে এ কত দেয়া আছে? আমরা জানি যে কে এ সমান আলফা স্কয়ার সি, রাইট? সো আমরা যদি সি এর ভ্যালু বের করতে পারি, তাইলে তো শেষ। তাইলে কি শেষ? তাইলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এইচ প্লাস এর ঘনমাত্রা আলফা সি দিয়ে করো, বা √ওভার কে এ সি দিয়ে করো, যা খুশি তাই দিয়ে করো, কিছু আসে যায় না, যেটা দিয়ে করো। সি লাগতো, ঠিক আছে? তো সি বের করে ফেলো, তাইলেই হবে। গট ইট? ওকে, এতটুকুই, এতটুকুই আজকের ক্লাস, আজকের পড়াশোনা এতটুকুই রাখতে চাচ্ছি।
নেক্সট ক্লাসে আমরা বাকি কথা বলবো, বাকি পড়াশোনা করবো। এখন তোমাদের সাথে অল্প 2-4টা কথা বলতে চাই। অল্প 2-4টা কথা এই জন্য বলতে চাই কারণ আমি তোমাদের সাথে অনেকদিন পর দেখা করতেছি। অনেকদিন পর যেহেতু দেখা করতেছি, তো আমার মনে হয় যে অনেকে মাঝখানে নক দিছিলা, আমি সবাইকে রিপ্লাই দিতে পারি নাই, কাউকে কাউকে রিপ্লাই দিছি। তোমরা কেউ 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 কলেজ লাইফ নিয়ে একটু স্ট্রাগল করতেছো, কেউ কেউ কলেজ লাইফ নিয়ে একটু স্ট্রাগল করতেছো, কলেজ লাইফটা একটু প্যারা লাগতেছে যে ভাই আহ পরীক্ষা পারতেছি না, পরীক্ষা তো দিলাম, অনেকই পড়ছি, তারপর অ্যান্সার করতে পারি নাই, খাতায় কিছু লিখতে পারি নাই, আমি সবই পারতাম কিন্তু প্যারা খেয়ে গেছি, হ্যান ত্যান, এরকম অনেক কমপ্লেন আসছে, অনেক কমপ্লেন আসছে। কলেজ লাইফ এমনই, আমি তোমার, আমার কথা বিশ্বাস করো, কলেজ লাইফ এমনই, সবকিছুই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এতটুকুই আমি তোমাকে বলতে পারি। কলেজ লাইফ শুরুতে অনেক প্যারা লাগে, অনেক প্যারা লাগে, মানে কেমন জানি লাগে, কেমন জানি কেন লাগে যে আমাদের স্কুলের যে পড়াশোনা কলেজের পড়াশোনার মধ্যে একটু গ্যাপ আছে, ভালো গ্যাপ আছে। এতদিন পর্যন্ত যা পড়ছো, যে 8-এর সাথে 9-এর খুব একটা গ্যাপ ছিল না, 9-এর সাথে 10-এর তো কোনো গ্যাপই ছিল না। আগে হচ্ছে খুব স্টেপ বাই স্টেপ পড়াশোনা হইতো, একটু একটু করে পড়া পারতো, একটু একটু করে নতুন জিনিস শিখতা। বাট এখন না, গ্যাপটা অনেক বেশি। হুট করে কেমিস্ট্রিতে জাস্ট বন্ধন পড়তা, একটু হালকা পাতলা 2-4টা ম্যাথ পড়তা, একটা চ্যাপ্টারে শুধুমাত্র ম্যাথ ছিল, চ্যাপ্টার 6 একটু ম্যাথ ছিল, তা একদম বাজে বাজে ম্যাথ, সহজ সহজ ম্যাথ। ঘ নাম্বার, এটা এটা বাফার দ্রবণের ম্যাথ। সো যেটা বলতেছিলাম, স্কুলে একটু একটু ম্যাথ করতে হয়, একটু একটু, ও মানে সবই সহজ সহজ ছিল, রাইট? সেখানে কলেজে এসে কেমিস্ট্রি কেমন জানি হয়ে গেল। প্রথমে হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2-তেও একটু, তাও আমরা রাদারফোর্ড পড়তেছিলাম, রাদারফোর্ড থেকে যেই পড়ে গেলাম, তারপর দুনিয়াদারি কেমন জানি ঘুরে গেল, মডার্ন ফিজিক্স, হ্যান ত্যান, ভুগি চুগি, হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র টুত্র, শ্রোডিঞ্জারের ইকুয়েশন, কোয়ান্টাম নাম্বার দিয়ে একদম ভরে গেল। তারপরে সহজে আমরা পার করতে পারছি চ্যাপ্টার 2 অত একটা কঠিন ছিল না। তারপর আসলো চ্যাপ্টার 3, একের পর এক থিওরি, একের পর এক থিওরি, এই ব্লক মৌল এমন আচরণ করে, সেই ব্লক মৌল তেমন আচরণ করে। তার মধ্যে আবার হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে হচ্ছে আবার দুনিয়ার এক্সেপশন, ব্যতিক্রম, এইটা ওইটা, বহুত প্যারা লাগছে, রাইট? তারপর চ্যাপ্টার 4-এ এসে যা শিখতেছো জীবনে কখনো দেখোই না, এগুলা কি নিয়ে কথা বলতেছে না বলতেছে। অ্যাসিড খার, এক সময় তোমার কাছে কেমন ছিল যে অ্যাসিড হচ্ছে নীল লিটমাসকে লাল করে, খার হচ্ছে লাল লিটমাসকে নীল করে, এতটুকুই ছিল অ্যাসিড খার। সেই অ্যাসিড খার নিয়ে এখন কি কি করা লাগতেছে, রাইট? আমি জানি, আমি জানি তোমাদের বয়স পার করে আসছি, আমিও আমিও প্যারা খাইছি, আমরা সবাই প্যারা খাইছি। যারা বুয়েট ফার্স্ট হয়েছে তারাও প্যারা খাইছে, তাদেরও স্ট্রাগল করতে হয়েছে, অনেক স্ট্রাগল করছে, অনেক এফোর্ট দিছে। আমি জানি, আমি মানে আমার আশেপাশে, মানে আমার একটা ফ্রেন্ড এখনই আন্ডার গ্রাজুয়েশন শেষ হয়নি, একটা ভার্সিটিতে স্কলারশিপ পেয়ে গেছে। আমি ওকে কলেজ থেকে চিনি। আমার রোল ছিল 14, এটা ভর্তি রোল ছিল কলেজে, আমার রোল ছিল 14, ওর রোল ছিল 13, ও জাস্ট আমার সামনে বসতো। খুবই ভালো ফ্রেন্ড ছিল, খুবই ভালো ফ্রেন্ড ছিল। বাট সেই ছেলে ভাই সারা দিন পড়তো, বাসায় পড়তো, কলেজে এসে পড়তো, টিফিন টাইমে পড়তো, সবসময় পড়তো। ও যে পরিমাণ এফোর্ট দিছে, সেই এফোর্টের ধারে কাছে কেউ এফোর্ট, আমি জানি তোমরা কেউই দিচ্ছ না, কেউই দিচ্ছ না। ও এত অসম্ভব রকম পরিশ্রমী ছেলে ছিল, বাট কষ্ট কিন্তু ওকে করতে হয়েছে, রাইট? স্ট্রাগল ওকে করতে হয়েছে। ও স্ট্রাগল করতেছিল দেখেই এফোর্ট দিচ্ছিল। আমরা অনেকে আছি স্ট্রাগল করি, পারি না, ছেড়ে দিই। ও স্ট্রাগল করছে, পারে নাই, আরো স্ট্রাগল করছে। সো এই এই মটোটা নাও, যে স্ট্রাগল করো, ফেইল করো, আরো স্ট্রাগল করো, আরো স্ট্রাগল করো, ফেইল করো, আরো স্মার্টলি স্ট্রাগল করো। আস্তে আস্তে তোমরা জিনিসটা ক্র্যাক করে ফেলবা, আমার বিশ্বাস হয়ে যাবে, দেখবা। আস্তে আস্তে এইগুলোর মধ্যে যে ব্যাপারটা আছে সেটা তুমি ধরে ফেলবা আস্তে আস্তে। যে যেমন ধরো আমি তোমাকে এতক্ষণ একটা জিনিস দেখাইছি, একটা জিনিস কিন্তু তোমাদের সামনে ক্লিয়ার করছি যে ঘ নাম্বারে বাফার দ্রবণ আসতেছে, গ নাম্বারে এই একদম লুথা একটা ম্যাথ আসতেছে, ঘনমাত্রা বের করো। গ আর ঘ মোটামুটি একটা কিন্তু প্যাটার্ন ফলো করতেছে। সো তুমি পড়াশোনার মধ্যে একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা আস্তে আস্তে তুমি খুঁজে পাবা, আমার বিশ্বাস। সো পড়তে থাকো, লেগে থাকো, চেষ্টা করতে থাকো। যখনই মনে হবে পারতেছি না, তখন আরো বেশি চেষ্টা করো। যখন মনে হবে আমাকে দিয়ে হচ্ছে না, তখন আরো অন্যভাবে চেষ্টা করো। এক রাস্তায় না হলে আরেক রাস্তা ফলো করো। কলেজ লাইফ শেষ হইতে হইতে আমার বিশ্বাস তুমি এটা ক্র্যাক করে ফেলবা। বাট যতদিন তুমি লেগে আসো, ততদিন তুমি ক্র্যাক করতে পারবা, ক্র্যাক করার চান্স থাকবে। বাট যদি লেগে না থাকো, তাহলে হবে না ভাই, কোনোভাবেই সম্ভব না। আমি আবার বলতেছি ভাইয়া, তো মানে লাইফে অনেক সময় এমন সময় চলেই আছে যে মনে হয় যে আমাকে দিয়ে হবে না ভাই, আমার হইতেছে না, কোনোভাবেই সম্ভব না। আমার হচ্ছে এখান থেকে বাইরে হইতে হইলে আমার উপর উপর থেকে কোনো একটা আসমানি কোনো সাহায্য লাগবে, অলৌকিক কিছু ঘটতে হবে, আদারওয়াইজ হবে না। বাট মনে রাখো, তাদের সাথেই অলৌকিক হয়,
তাদের সাথেই তাদের উপরে আসমানি সাহায্য আসে যারা লেগে থাকে। তো চেষ্টা করতে থাকো, লেগে পড়ে থাকো। যদি তোমার উদ্ধার পাওয়ার জন্য অলৌকিক কিছু হইতে হয়, সেই অলৌকিকটাই তোমার সাথে হবে, বিশ্বাস রেখো। আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। তোমাদের সাথে এই 1 মাস আছি ইনশাল্লাহ। আর তারপর হয়তো আমার পরীক্ষা টরীক্ষা শুরু হবে, আমি আবার কয়েকদিনের জন্য হাইবারনেশনে চলে যাবো। তো সেই পর্যন্ত নেক্সট কয়েকদিন তোমাদের সাথে 1-1.5 মাসের মতো আসি। তো দেখা হবে ইনশাল্লাহ, কোনো ঝামেলা না হলে আসি, রেগুলার ক্লাস নিব। তো সেই পর্যন্ত গাইস সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ।